আসসালামু আলাইকুম। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অভিমত অনুষ্ঠানে। ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি আপনাদের সাথে আলোচনা করার জন্য আমরা প্রতি সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্রবার এই ৫ দিন সপ্তাহের এই অনুষ্ঠানটি আয়োজন করে থাকি এবং চেষ্টা করি যে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশীদেরকে নিয়ে এই অনুষ্ঠান আয়োজন করার এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রতিদিনই এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের আগ্রহ, একই সাথে আপনারা ফোনের মাধ্যমে, বিশেষ করে ইমেইলের মাধ্যমে এবং ফোনের মাধ্যমে বাংলাদেশ বিষয়ে আপনাদের প্রত্যাশা এবং ভাবনার কথা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা জানাচ্ছেন। দর্শক, আজকে আমরা অত্যন্ত ব্যক্তিগতভাবে আমি খুবই আনন্দিত যে আমরা ২ জন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি যারা সুদূর যুক্তরাষ্ট্র থেকে বিলেতে ভ্রমণে এসছেন এবং তার একটি এই সুযোগে আমরা তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি। আমি পরিচয় করিয়ে দিতে চাই। আমার হাতের ১ম এই বামে আছেন জনাব নাজমুস সাকিব, যিনি এডিটোরিয়াল ইন চিফ, নাগরিক টিভি USA। জনাব নাজমুস সাকিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। জনাব নাজমুস সাকিব, বিশেষ করে স্যাটেলাইট টেলিভিশনের প্রাদুর্ভাব যত কমছে, আমরা দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়ার প্রাদুর্ভাব ততই বাড়ছে। বিশেষ করে গত কয়েক বছরের বাংলাদেশ সম্পর্কে যারা খবরাখবর রেখেছেন, যে কয়েকজন মিডিয়া ব্যক্তিত্ব বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খবরাখবর প্রকাশ করে বিভিন্ন ধরনের তথ্য প্রদানের মাধ্যমে বিশেষ করে বিভিন্ন ধরনের যে ইনভেস্টিগেটিভ রিপোর্টিং এর মাধ্যমে বাংলাদেশের ত্রুটিগুলি তারা তুলে ধরার চেষ্টা করেছেন। তার মধ্যে জনাব নাজমুস সাকিব যুক্তরাষ্ট্র থেকে সেই খবরাখবরগুলি প্রকাশ করছিলেন। চমৎকার কিছু তথ্য উদ্ঘাটন করেছেন অনুসন্ধানের মাধ্যমে এবং অনেক খবরই শুধুমাত্র যুক্তরাষ্ট্রে নয়, বাংলাদেশে নয়, বিলেতেও আলোচিত হয়েছে। আমরা আজকে তার সাথে কথা বলবো সাংবাদিকতার বিষয়ে এবং একই সাথে অপসাংবাদিকতা নিয়েও। আমার হাতে ডান পাশে রয়েছেন জনাব টিটো রহমান, একই টেলিভিশনের, নাগরিক টেলিভিশনের CEO। তারও বিভিন্ন সময় আলোচনা, ইন্টারভিউ সহ বিভিন্ন অনুষ্ঠান আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি, তিনিও আলোচিত ছিলেন এবং বিশেষ করে প্রবাসে থেকে বাংলাদেশকে নিয়ে সাংবাদিকতার ক্ষেত্রে আমরা দেখেছি যে যুক্তরাষ্ট্রের যে কয়েকজন সাংবাদিকদের ভূমিকা আছে আমাদের আজকের অতিথিবৃন্দ সেই কয়েকজনের অন্যতম। জনাব টিটো রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। আমি একটা কারেকশন করে দিই যে আমি নাজমুস সাকিব কিন্তু আমেরিকা থেকে, আমি কানাডা থেকে। ওকে, কানাডা থেকে। আমরা দুজনকেই আসলে যেহেতু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি যে ভূমি তান্ত্রিক যে অবস্থান সেটি সম্ভবত আমাদের কাছে তেমন গুরুত্বপূর্ণ। মানে থ্যাংক ইউ, আপনি কানাডা থেকে এসেছেন, যুক্তরাষ্ট্র থেকে এসেছেন, আমেরিকাস থেকে আসলে আমরা দুজন অতিথিকে আজকে এখানে আমরা পেলাম। দর্শক, স্ক্রিনের নিচে আর কিছুক্ষণের মধ্যে যে নাম্বারটি দেখতে পাবেন সেই নম্বরে ফোন করে আপনারাও এই যে গত কয়েক বছরের সাংবাদিকতা, যে সাংবাদিকতা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়কালের সাংবাদিকতা, বর্তমানের সাংবাদিকতা, সোশ্যাল মিডিয়াতে সাংবাদিকতার প্রভাব, একই সাথে অপপ্রভাব, সেটি নিয়ে আলোচনা করবো। জনাব সাকিব, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি আমাদেরকে প্রথমেই বলবেন যে যুক্তরাষ্ট্র থেকে আপনারা যখন বাংলাদেশ বিষয়ে বিভিন্ন ধরনের সাংবাদিকতা তথ্য উদ্ঘাটন করতেন, ইনভেস্টিগেটিভ রিপোর্ট আপনারা প্রচার করতেন, তাগিদটা কি ছিল? আমি প্রথমে এটি জানতে চাই যে কোন প্রেরণায়, কোন তাগিদে আপনারা এই ধরনের রিপোর্ট প্রকাশ করতেন? তাগিদটা ছিল আসলে, আমি তো মূলধারার মিডিয়া বলতে যেটা বোঝায় সেখানে আমি কাজ করেছি দীর্ঘ সময়। আমি বেক্সিমকো মিডিয়ার যে ইন্ডিপেন্ডেন্ট যে নিউজ পেপারটা, সেটার যখন থেকে সেটার কালার এডিশন প্রচার হলো তখন থেকেই কিন্তু আমি সেটার সাথে সংশ্লিষ্ট ছিলাম এবং ইন্ডিপেন্ডেন্টার মানে মূল যেই মানে ম্যাগাজিন বলেন বা তাদের যে ঢাকা লাইভ যে সেকশনটা, ওটা আসলে আমার হাত ধরেই চালু হয়েছিল। তো সেটাতে যখন আমি ছিলাম, ওই একটা এক্সপেরিয়েন্স আমার ছিল মূলধারার মিডিয়াতে এবং তখন থেকে আমি বুঝতাম যে তাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে। যেমন আমি একটা উদাহরণ আপনাকে দিতে চাই যে, আপনারা নিশ্চয়ই জানেন যে আসাফউদ্দৌলা নামে একজন সচিব ছিলেন যিনি খুব স্পষ্টভাষী ছিলেন। তো তার মতো একজন ব্যক্তিত্বকে আমি দেখলাম যে ২০১২ সালে বা ১৩ সালে বা ১৪ সালের দিকে ক্রমাগত তাকে আর মানে মিডিয়া থেকে আউট করে দেওয়া হচ্ছে। কোনো পত্রিকাতে তার নিউজ আসছে না। তা আমার মনে হলো যে ওয়াই নট, আমি কেন তার একটা সাক্ষাৎকার নিতে পারবো না। তো আমি এক্ষেত্রে হয়তো বললে অনেকে অবাক হবেন যে সালমান এফ রহমান
তিনি আর যাই হোক তিনি মোটামুটি মানে মিডিয়ার স্বাধীনতায় বিশ্বাস করতেন, যে কারণে আপনি খালেদ মহিউদ্দিনের মতো একজন ব্যক্তি তার ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে কাজ করেছেন। বা আমি যখন আসাদুদ্দৌলার একটা সাক্ষাৎকার নিয়ে ইন্ডিপেন্ডেন্ট পত্রিকায় ছাপালাম, সেখানে অনেক সোজাসাপটা কথা তিনি বলেছেন। আমাকে কিন্তু সেগুলো সেন্সর করতে হয়নি। তো দেখা গেল কি ওটা আমি ছাপিয়ে দিলাম। সালমান এফ রহমান যেহেতু পত্রিকাটির মালিক, তো সেজন্য হয়তো আমাকে সাংবাদিক হিসেবে কোনো প্রশ্নের মুখোমুখি হতে হয়নি বা ডিজিএফআইএনএস এর কলও আমাকে পেতে হয়নি। আমার যে প্রবলেমটা হলো যে এর পরবর্তীতে আমি যখন 2018 রাতের ভোটে নির্বাচনের পরে আমি যখন 2019 সালে বাংলাদেশে ঢুকলাম, এয়ারপোর্টে আমাকে হেনস্থা করা হলো। ওই আসাফুদ্দৌলার ইন্টারভিউ কেন আমি ছাপালাম এ কারণে। আমাকে প্রায় 3 ঘন্টা হেনস্থা করা হলো। ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে এবং কিন্তু ইন্ডিপেন্ডেন্ট নিউজ হিসেবে নয়। ইন্ডিপেন্ডেন্ট না, বলা হয়েছিল আপনি কেন আসাফুদ্দৌলার ইন্টারভিউ নিলেন? এ ধরনের কারা আটকে ছিল? এরা কি ওই ইমিগ্রেশন পুলিশ বলে আপনার এখানে একটু রেড লাইন আছে, রেড ফ্ল্যাগ আছে, এ ধরনের নানা ধরনের কথা। তো পরবর্তীতে আমি আমার যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ছিলেন ইন্ডিপেন্ডেন্ট তাদেরকে ফোন করলাম, তারা তাদেরকে ফোন করলো, এভাবে আমাকে একটু হয়রানি করে ছেড়ে দেওয়া হলো ফাইনালি। তখনই বুঝলাম যে আসলে বাংলাদেশে থেকে সাংবাদিকতা করাটা কত চ্যালেঞ্জিং, আমি তার বাস্তব প্রমাণ। যে আমি তো তখন আমি যাওয়া আসার মধ্যে থাকতাম, প্রতি বছরে 1 বার 2 বার করে বাংলাদেশে যেতাম। তো এখন আমি একটা ইন্টারভিউ নিয়েছিলাম বছরখানেক আগে, সেটার জন্য আমাকে একটা রেড ফ্ল্যাগে ফেলে দেওয়া হবে, এয়ারপোর্টে গেলে হয়রানি করা হবে, এটা আমার চিন্তারও বাইরে ছিল। কিন্তু সেটা আমি হলাম। তো তখন আমি যেটা করলাম আরকি, আমি 2019 সালে যখন ১ম মার্চ মাসে যখন আমি গেলাম, তখন দেখলাম যে ডক্টর আসিফ নজরুল তাকে ব্ল্যাক আউট করে দেওয়া হলো। কোনো মিডিয়াতে তার সাক্ষাৎকার নেওয়া হচ্ছে না। আমি তখন করলাম কি, ব্যক্তিগত উদ্যোগে আমি একটা ক্যামেরা ক্রু ভাড়া করলাম। করে আসিফ নজরুলের একটা অন ক্যামেরা ইন্টারভিউ আমি নিলাম। নিয়ে আমি আমেরিকায় ফেরত আসলাম। এসে যখনই আমি সেই সাক্ষাৎকারটা প্রচার করলাম, আমি বুঝে গেলাম যে আর বাংলাদেশে আমার যাওয়ার প্রেক্ষাপটটা থাকলো না। তখন থেকেই। এবং আমাকেও বলে দেওয়া হলো, কারণ আমারও তো ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তারা আমার পরিচিত। তারাও আমাকে বলল যে, "ভাই আপনি আর বাংলাদেশে আসবেন না।" এবং ইন দ্য মিন টাইম ওই সময়টাতে আবার কোভিড শুরু হয়ে গেল। তখন আমি আবার আর টিভির মতো একটা মূলধারার মিডিয়ার আমি ইউএস করেসপন্ডেন্ট হিসেবে কাজ করা শুরু করলাম। ওখানে গিয়ে আমি দেখলাম যেরকম এই কোভিড নিয়ে যে বাংলাদেশে যে একটা নানা ধরনের অনাচার চলছিল, এই ডাক্তার সাবরিনা বলেন বা শাহেদ বলেন, এরকম প্রতারকদের উদ্ভব ঘটছিল। তো ওটার দিয়েও আমি আর টিভিতে রিপোর্ট করতে চাইলাম, আর টিভি অনলাইনে। তো তখন কিন্তু আমাকে বলা হলো যে, "সাকিব তুমি যদি এগুলো করতে চাও তোমাকে আমরা এখানে স্পেস দিতে পারব না।" তো আমি কিন্তু স্বেচ্ছায় তখন আমাকে যখন শোকজ করা হলো, আমি আর টিভি চাকরিটা ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে আমি কিন্তু পুরো সাংবাদিকতা থেকে নিজেকে গুটিয়ে নিলাম। তখন এই জনাব টিটো রহমান আমার সাথে যোগাযোগ করলেন কানাডা থেকে। যে, "আপনি যদি চান আমার নাগরিক টিভিতে আমি আপনাকে স্পেস দিব। আপনি যা বলতে চান, যেভাবে বলতে চান আপনি বলবেন।" তো ওই থেকে শুরু হলো এবং এটার মূল কারণটাই হচ্ছে যে মূলধারার মিডিয়ার যেখানে সীমাবদ্ধতাটা সেটা কাটাবার জন্যই কিন্তু আমরা দুজন মিলে প্ল্যানিং করলাম যে নাগরিক টিভির মাধ্যমে আমরা এটা শুরু করব। এবং আমি নাগরিক টিভিতে যোগ দেওয়ার আগেও কিন্তু নাগরিক টিভি একটা আইপিটিভি ছিল, যেখানে আপনার বিভিন্ন ধরনের প্রোডাক্টের বিজ্ঞাপন থাকতো। ধরেন প্রাণের বিজ্ঞাপন, স্কয়ারের বিজ্ঞাপন থাকতো। কিন্তু যখন আমি ঢুকলাম তখন থেকে কিন্তু বিজ্ঞাপন বন্ধ হয়ে গেল। আর আমি টিটু ভাইকে বললাম যে, "আপনি বিজ্ঞাপন আর নিয়েন না। কারণ আমাদেরকে যারাই বিজ্ঞাপন দিবে তারা বিপদে পড়বে বাংলাদেশে।" তখন থেকে বিজ্ঞাপন বাদ দিয়ে নিজ উদ্যোগে জাস্ট অ্যাক্টিভিজম করার জন্য একটা চ্যানেল দাঁড়িয়ে গেল। সেটাই হচ্ছে নাগরিক টিভি। তো আপনি যে প্রশ্নটা করলেন এটার উত্তর এভাবে আমি সংক্ষেপে সামারাইজ করে এটাই বলতে চাই যে, আসলে ওই মূলধারার মিডিয়াগুলোর যে সীমাবদ্ধতা সেটা আমি নিজে চোখে দেখেছি। ওটা উতরে যাবার তাগিদ থেকে আসলে নাগরিক টিভির উদ্ভবটা হলো। টিটু রহমান কানাডা থেকে এই ধরনের আপনার টেলিভিশন সম্পর্কে একটু জানতে চাই। একটু ব্যাকগ্রাউন্ড বলবেন যে কবে এটি সৃষ্টি হয়েছে? আপনারা অন এয়ারে এনেছেন এবং এখনকার বর্তমান প্রেক্ষাপটে এর অবস্থান কোথায়? আসলে আমরা শুরু করেছি 15 তে 2015 এবং আমরা যখন শুরু করি তখন আমরা যেমন অনেক কথা আগে একসময় বলতাম যে নর্থ আমেরিকাতে আমরা যখন গ্রিন স্ক্রিন শুরু করি তখন কেউ গ্রিন স্ক্রিন কাজটা করতে জানতো না। আমরাই শুরু করলাম গ্রিন স্ক্রিন এবং আমাদের পরে টাইম টেলিভিশন শুরু করলাম। তো আমরা তখন ওই বিভিন্ন সেট আপ বক্সে আমরা ছিলাম। 15 থেকে 16 আমাকে এই সেটআপ বক্স সম্পর্কে একটু বলবেন। যেমন আমাদের টেলিভিশন হচ্ছে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল। স্যাটেলাইটের মাধ্যমে প্রকাশ হয়, যেভাবে বাংলাদেশের মূলধারার প্রত্যেক টেলিভিশন কিংবা এখানে বিবিসি বা অন্যান্য টেলিভিশন ব্রডকাস্ট। আপনাদের টেলিভিশন মানুষ আমেরিকাতে কিভাবে দেখে? তখন আমরা যখন সেট আপ বক্সে ছিলাম, সেট আপ বক্সে বলতে একটা ছোট্ট বক্স, এটা আমেরিকাতে কিন্তু খুব জনপ্রিয়, আমেরিকা এবং কানাডা। তো এরকম একটা ছোট্ট বক্স, যে বক্সটা কে সেট আপ বক্স বলে, যেখানে সব ধরনের ধরেন বাংলাদেশের টিভি, নর্থ আমেরিকা, আপনাদের টিভি সবগুলোই আপনার ওই ওখানে দেখা যায় আর কি। এবং শুধু তা না, প্রায় ধরেন এক একটা সেট আপ বক্সে প্রায়
মানে ধরেন 600-700 মানে টেলিভিশন চ্যানেল টেলিভিশন আছে। চ্যানেল দেখা যায় তো আপনারা জাস্ট কিভাবে ইন্টারনেট কানেকশন। রাইট, কিন্তু এই সেট আপনাদের টেলিভিশন যেই বক্স যারা প্রোভাইড করে থাকেন যে সমস্ত কোম্পানি, তাদের সাথে আপনাদের কানেকশনটা বা অ্যারেঞ্জমেন্টটা কিরকম থাকে? না, অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে জাস্ট আমরা আমাদের যেভাবে অন্যান্য, যেমন যদি বলি আমি টাইম টেলিভিশন যেভাবে দেখে, টাইম টেলিভিশন তো আইপিটিভি। আইপিটিভি আপনাদেরটাও আইপিটিভি। আমাদেরটাও আইপিটিভি ছিল। ওকে। এবং পরে যখন আমরা 17-18-তে এসে আমরা বললাম যে না, আমরা মানে মানে আমাদের কাছে খুব মানে লাভজনক মনে হচ্ছিল না, আমাদের পকেট থেকে আমাদের খরচ করতে হতো এবং আমরা খুব এক্সপেন্সিভ, কারণ আমাকে তো 24 ঘন্টা আমাকে প্রোগ্রাম দেখাতে দেখাতে হতো। হচ্ছে। আমাদের তো তখন আমরা নিজেদের কন্টেন্ট ছাড়া ওই মানুষের ওই নাটক, সিনেমা এগুলো আমরা দেখাতে আগ্রহী না। অনেকে যারা আছে দেখবেন তারা ওই কন্টেন্ট কিনে নিয়ে এসে চালায়। জি। আমি চিন্তা করি যে না, তাহলে কি করলাম, আমরা 17-তে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা 16-তে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা এটা থাকবো না। 16-র এন্ডে আমরা থাকবো না। আমরা টোটালি এখন সামনে আমরাই প্রথম বললাম, আমার এখনো মনে আছে যে সামনের দিনগুলোতে মানে স্যাটেলাইট টেলিভিশন বা আইপি টেলিভিশন এগুলো থাকবে না, আমাদেরকে সোশ্যাল মিডিয়াতে যেতে হবে, অর্থাৎ সবকিছু সোশ্যাল মিডিয়ার মধ্যে চলে আসবে। তো তখন আমরা 17 থেকে সোশ্যাল মিডিয়ার উপরে জোর ফোকাস দিলাম, করলেন, হ্যাঁ। ফোকাস করলাম এবং আমাদের বিভিন্ন প্ল্যাটফর্ম গুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমরা তৈরি করে ফেললাম এবং তখন থেকেই, এবং তারপরে তো আমরা সাকিবের সাথে আমাদের যোগাযোগ হলো এবং তখন আমরা চিন্তা করলাম যে না, তাহলে আমাদের স্ট্যান্ডটা কি হবে। জি। আমাদের স্ট্যান্ডটা আমরা নির্ধারণ করলাম যে আমরা এন্টি এস্টাবলিশমেন্ট জার্নালিজম করব। হ্যাঁ, এই তখন আমাদের যাত্রা শুরু হয়েছে, তখন কোভিড, হ্যাঁ, মানে কোভিড শুরু হয়েছে এবং তখন আমরা যখন শুরু করি, এখন যারা ওই সফটওয়্যার গুলো ব্যবহার করে, এই যে জুম, তারপরে হচ্ছে হ্যাঁ এগুলো, তখন তো এগুলো ছিল না। তখন আমরা ওই করতাম এক্সপ্লিড এবং অন্যান্য যে টেলিভিশন আপনারা যেটা ব্যবহার করেন, আমরা ওই সফটওয়্যার ব্যবহার করতাম। জি। তো এটি এইভাবেই আমাদের যাত্রাটা শুরু হয়েছে। এখন জনাব সাকিবের যে অভিজ্ঞতা আমরা শুনলাম, আপনার কি অভিজ্ঞতা যে আপনি কোন ধরনের হুমকির সম্মুখীন হয়েছেন কিনা, বা কোন ধরনের প্রচ্ছন্ন কোনো ইঙ্গিত পেয়েছেন কিনা, কোন ধরনের অফার পেয়েছেন কিনা? না, এখন কথা হচ্ছে কি যে আমরা এই অ্যাক্টিভিজম করতে যেয়ে মানে হাসিনার এই রিজিমের বিরুদ্ধে বলতে যেয়ে আপনি যদি এখন বলেন যে আমরা এই কিছুদিন আগেও বলেছি, বারবারই বলি যে আমরা নিজেরাও জানতাম না, আমরা জানতাম যে আমাদের বিরুদ্ধে মামলা আছে, আচ্ছা। সাকিবের বিরুদ্ধে মামলা আছে, আমার বিরুদ্ধে মামলা আছে। তো এখন পরে যখন আমরা এখন দেশে যেতে চাই, তো যখন আমরা এটা খোঁজ খবর নেওয়া শুরু করলাম যে আমাদের বিরুদ্ধে মামলা, তখন বেরোলো আমার বিরুদ্ধে 5টি মামলা আছে, তার মধ্যে বোধহয় 2টা বা 3টা অলরেডি চার্জশিট হয়ে গেছে। সাকিবের 7টা মামলা, সাকিবের ক্ষেত্রে ওই রকম 4টা মামলার চার্জশিট হয়ে গেছে। এবং সবচেয়ে মজার ব্যাপার আপনাকে বলি যে আমরা একটা রিপোর্ট, সাকিব একটা রিপোর্ট করেছিল, আমরা এই লন্ডনে এসেও করেছিলাম। আপনি জানেন নজরুল ইসলাম মজুমদার হচ্ছে ব্যাংক অ্যাসোসিয়েশনের যিনি প্রেসিডেন্ট ছিলেন, এই যে মানে এই মানে ফেরেস্তার মতো চেহারা যিনি আর কি। তো উনি এবার ওই বাংলাদেশ থেকে উড়ে যে মন্ট্রিলে আমার বিরুদ্ধে মামলা করলেন, $100,000 মানহানির আচ্ছা। মামলা করলেন উনি। সো এই প্রতিবন্ধকতা গুলো তো আমরা পার করি। এই আপনি লাস্ট কবে বাংলাদেশে গিয়েছেন? 8 বছর আগে। 2016-তে। এবং এর মাঝামাঝি সময় আপনি এই আর আমি সমস্ত যেতে কারণে পারিনি। এখন কি বাংলাদেশে যাওয়া নিরাপদ আপনাদের জন্য? এখন নিরাপদ কিনা জানি না, তবে যাওয়ার জন্য তো মানে পাগল প্রাণ, মানে আমরা এখন সাংঘাতিক ভাবে যেতে চাচ্ছেন? পাগল হয়ে আছি এবং আমরা গ্রিন সিগন্যাল পেলেই চলে যাব যে না, মামলাগুলো সব সেটেল, মোটামুটি হ্যারাস করা হবে না হ্যারাস আপনাদের। করা হবে না, আমরা অবশ্যই। ওকে।
জনাব সাকিব, আমি আপনার কাছ থেকে আসতে চাই, আপনার কাছে আসতে চাই। আপনি বলেছেন যে মেইন স্ট্রিম টেলিভিশনের কথা, এবং আপনি সালমান এফ রহমান সম্পর্কে একটি বিষয় বলেছেন যে তিনি কখনো সাংবাদিকতায় প্রভাব খাটাতে চেষ্টা করেননি, কিংবা কোনো ধরনের সেন্সরশিপ দেওয়ার চেষ্টা করেননি। যে আপনি আসাদুদ্দৌলার কথা বলেছেন, সেই ইন্টারভিউ পরেই তো আপনার সাথে জি। যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেখা সাক্ষাৎ হওয়া শুরু হলো। জনাব সালমান এফ রহমানকে অ্যারেস্ট করা হয়েছে। যে প্রক্রিয়ায় অ্যারেস্ট করা হয়েছে, সেই প্রক্রিয়ায় অ্যারেস্ট তিনি আদৌ হয়েছেন কিনা সেটি নিয়েও আলোচনা আছে। এই যে সাবেক একজন অন্যতম প্রভাবশালী ব্যক্তি, এবং ঘটনাক্রমে তিনি আপনার সাবেক বস, যেটা আমি জানতাম না, এখনই জানলাম। আপনার প্রতিক্রিয়া কি? আমার প্রতিক্রিয়া হচ্ছে যে মানে তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত। কারণ তিনি যেভাবে মানে বাংলাদেশটাকে লুটে-পুটে খেয়েছেন, এটা তো আমরা মানে আমি যখন তিনি আমার বস ছিলেন তখন মানুষটাকে আমার এতটা খারাপ মনে হয়নি। যতটা খারাপ এখন তার চিত্র উন্মোচিত হচ্ছে আস্তে, আস্তে। যদিও আমাদের ধারণা ছিল, আমি তার বিরুদ্ধে অনেকগুলো প্রতিবেদন নাগরিক টিভিতে করেছি এবং করার পরে তিনি আমাকে কলও করেছেন। কল করে বলেছেন যে, "আমি তোমার কাছে এটা আশা করিনি। কারণ তুমি তো আমার প্রতিষ্ঠানে চাকরি করেছো। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি।" তো আমি তাকে বলেছি, "আপনি আমার ক্ষতি করেননি, কিন্তু আপনি দেশ ও জাতির ক্ষতি করেছেন।" তো এরকম তার সাথে আমার আর্গুমেন্ট হতো। তারপরে এমনও হয়েছে যে আপনি হয়তো জানেন, আগে ডিজিএফআই এর একজন চিফ ছিল মামুন খালেদ। মামুন খালেদকে দিয়ে তিনি আমার সাথে যোগাযোগ করিয়েছেন। মামুন খালেদ বলল, "নাজমুস সাকিব, আমি ফ্লোরিডাতে, আপনি কোথায় আছেন? আপনার জন্য সালমান এফ রহমানের পক্ষ থেকে একটা উপহার আছে। আমি উপহারটা নিয়ে আপনাকে পৌঁছে দেব। আপনি ওনার বিরুদ্ধে আর কিছু করবেন না।" উপহারটা কি ছিল জানতে ইচ্ছে পরে করে। আমি বললাম যে, "কি উপহার?" বলে, "উনি আপনার জন্য $৬০,০০০ পাঠিয়েছেন।" মাত্র? হ্যাঁ। তো আমি বললাম যে, "উনি আমাকে আমার ভ্যালু তাহলে $৬০,০০০ উনি নির্ধারণ করল?" তো এই হলো ব্যাপার, যে আমাদেরকে এভাবে তিনি কিনতেও চেয়েছিলেন। হুম, তো এখন তাহলে এই মানুষটার প্রতি কিভাবে শ্রদ্ধাবোধ থাকে? যিনি একসময় আমার বস ছিলেন, তিনি আমার ভ্যালু নির্ধারণ করলেন যে $60,000। জি। তো এটা একটা মানে আমি মনে করি উনি আসলে আমাকে আন্ডার এস্টিমেট করেছে। মানে এট লিস্ট আপনি জানেন যে যখন আমি আনভিরের সাথে যখন আমার ওই মানহানির ক্ষতিপূরণ, যেটাকে পরবর্তীতে মুনিয়া চাঁদা, হত্যাকাণ্ড। হ্যাঁ, যেটাকে পরবর্তীতে চাঁদাবাজি বলে অপপ্রচার করা হয়েছিল। আচ্ছা, যদিও আপনি দেখবেন আনভিরদের পত্রিকাতেও কখনো এই দাবি করা হয়নি যে নাগরিক টিভি আমাদের সাথে চাঁদাবাজি করতে এসেছে। ওকে। তো সেইটাকেও যখন করা হয়েছিল তখনও তো আনভির বলেছিল, "তোমাকে আমি $৬,০০,০০,০০০ দিব আমার বিরুদ্ধে, আমি এই যে তোমাকে মানহানি করেছি।" ৬ কোটি টাকা মানে কত হাজার ডলার? মানে $৬,০০,০০০ এরকম সে $৬,০০,০০০। বলেছিল। ওকে, জি। তো 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 এই হচ্ছে কথা। কিন্তু সালমান এফ রহমান কোন হিসাবে আসলে ৬০,০০০ বলল, এটা উনি নিজেই জানে। কিন্তু মোট কথা হচ্ছে যে আমি তো বলেছি যে না, আমি $৬০,০০০ মানে কি বাংলাদেশী টাকায় ৬০ লক্ষ টাকা অথবা ৫০ লক্ষ টাকা? $60,000, হ্যাঁ, ওরকমই। ৫০ লক্ষ টাকা। আচ্ছা। হুম। তো এই এই যে তো আপনি চাচ্ছেন যে তার সর্বোচ্চ শাস্তি হোক। কিন্তু সাংবাদিকতা আপনি যেহেতু করেন, আমি যদি আপনাকে প্রশ্ন করি যে এই যে পুলিশের হয়রানির শিকার তো আপনি হয়েছেন, বা আপনার বিরুদ্ধে এ ধরনের মামলার চার্জশিট দেয়া হয়েছে। জনাব সালমান এফ রহমানকে এবং জনাব আনিসুল ইসলামকে নৌকায় ধরা হয়েছে। তাদের লুঙ্গির একই ধরনের লুঙ্গি। তাদের আনিসুল হক দুঃখিত, যে তাদের পরনেও একই ধরনের টি-শার্ট ছিল। জনাব সালমান রহমানের দাড়ি কেটে ফেলা হয়েছিল। আপনার কাছে কি মনে হয় আসলে তারা এরকম নৌকা করে পালাচ্ছিলেন? এবং এটা যদি একটা স্টোরি আকারে সাজিয়েও প্রেজেন্ট করা হয়, তারপরে আমি মনে করি যে হ্যাঁ, তাদেরকে একটা মানে আমি বলব বেইজ্জতি করা হয়েছে। বেইজ্জতি করে ধরা হয়েছে এবং আমি মনে করি এই বেইজ্জতিটা তারা ডিজার্ভ করে। ঠিক যেভাবে যেই বেইজ্জতিটা শেখ হাসিনা ডিজার্ভ করে। সেনাপ্রধান যদি চাইতেন, তিনি কিন্তু গণভবনে সেদিন মানুষকে প্রবেশ করা থেকে বিরত রাখতে পারতেন। ঠিক যেভাবে আপনি দেখেছেন যে এই চুপ্পুর বঙ্গভবনে কিন্তু ওই হামলা হয়নি, যেটা গণভবনে হয়েছে। হুম, তো ওদিন তো মব ইচ্ছা করলে মানে বঙ্গভবনেও যেতে পারত। তারা যায়নি, তার মানে ওটাকে প্রোটেক্ট করা হয়েছে। আর এটাকে প্রোটেক্ট করা হয়নি। এটাকে করা হয়েছে ইচ্ছা করে, উন্মুক্ত যে করে দেয়া তোমরা হয়েছে। শেখ হাসিনার ওই পরনের জিনিসপত্র নিয়ে তোমরা যা ইচ্ছা করো। তো এই যে একটা হিউমিলিয়েশন করেছেন, শেখ হাসিনাও হিউমিলিয়েটেড হয়েছে, সালমান এফ রহমানও হয়েছে। তাই মনে করি এটা জনগণকে একটা আনন্দ দিয়েছে এবং এই আনন্দটা আমরা পেতে চেয়েছিলাম, আমরা পেয়েছি। যেজন্য আমি মনে করি সেনাপ্রধানের কাছে আমরা কৃতজ্ঞ যে তিনি, অনেকে বলেছিল যে তিনি মানে শেখ হাসিনার একটা পরিবারের সদস্য বা আত্মীয়, এ কারণে হয়তো তিনি এ ধরনের ভূমিকা রাখবেন না। এ ধরনের সংশয় অনেকের ছিল। তো সেই সংশয়টা তিনি কিন্তু একদম দূর করে দিয়েছেন। যেই কাজটা আজিজ পারেনি, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ, বা যেই কাজটা আপনার ওই শফিউদ্দিন পারেনি, সেই কাজটা কিন্তু জেনারেল ওয়াকার পেরেছেন। যদিও ওয়াকার উজ্জামানকে নিয়ে অনেকের সংশয় ছিল যে এই লোকটি তো তিনি তো শেখ হাসিনার সাথে আত্মীয়তা সম্পর্কে সম্পর্কিত এবং মাত্র ১.৫ মাসের মাথায়। এবং মাত্র ১.৫ মাসের মাথায় হুম। এবং সবচেয়ে বড় ক্রুশিয়াল মোমেন্টে তিনি কিন্তু সঠিক সিদ্ধান্তটি নিয়েছেন। এবং তিনি শুধু তিনি ক্ষান্ত থাকেননি, তিনি জনগণকে সেলিব্রেট করতে দিয়েছেন যে তোমরা গণভবনে গিয়ে শেখ হাসিনাকে চূড়ান্ত বেইজ্জতি করো। পাশাপাশি তিনি এই যে সালমান এফ রহমান, তাকে লুঙ্গি পরিয়ে যেভাবে তিনি, যেটা হলো এটা এটাও আমি মনে করি আমাদেরকে এক ধরনের বিনোদন দিয়েছে। এখন পুলিশের এই যে যদি বিনোদন, আমরা হয়তো অফ এয়ারে হয়তো অনেকেই আমরা বিনোদিত হয়েছি, আনন্দিত হয়েছেন অনেকেই।
কিন্তু একই সাথে এই যে পুলিশের আপনি বলেছেন যে স্টোরিগুলি যদি সাজানো হয়ে থাকে এরকম, এই যে পুলিশের ধারাবাহিক আগের রিজিম কিংবা এর আগের রিজিমের যে ধারাবাহিকতা একটা নাটক সাজানো এবং এই নাটক সাজিয়ে কাউকে না কাউকে আনন্দ দেওয়ার চেষ্টা করা। কিন্তু এটিও তো আপনার কাছে কি মনে হয় না যে এটিও আইনের লঙ্ঘন? কারণ তাদেরকে তো যদি তাদেরকে সত্যিকার অর্থে এই পরিস্থিতিতে গ্রেফতার না করে অন্য কোনো পরিস্থিতিতে গ্রেফতার করা হয় এবং এরপরে এটি সাজানো হয়, সেটিও তো আইনের একটি দুর্বলতা। জি, অবভিয়াসলি আমি মনে করি যে তাদের বিরুদ্ধে সুস্পষ্ট যেসব লুটপাটের অভিযোগ আছে, শেয়ার কেলেঙ্কারির অভিযোগ আছে, সেগুলোর উপর বেস করে একদম যথোপযুক্ত মামলা দিয়ে কিন্তু তাদেরকে গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে এনে সাজা দেওয়া যায়। কিন্তু এই যে তামাশাগুলো ক্রিয়েট করা হচ্ছে, এগুলো কিন্তু পরবর্তীতে একটা সমস্যা হবে। কারণ পরবর্তীতে যদি কখনো মানে এই পরিস্থিতি না থাকে, তখন কিন্তু এই ব্যক্তিগুলো আবার বের হবে এবং বের হয়ে কিন্তু তখন তারা যাদের দ্বারা এই শাস্তি পেয়েছে তাদেরকে কিন্তু বিপদে ফেলবে। সেজন্য মনে করি তারা নিজেদের একটা সেফ মানে যারা থাকে সেজন্যই কিন্তু তাদের উচিত ছিল এগুলোকে একটা যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে করা। সেটা কিন্তু হয়নি। এবং এটা করে কিন্তু তারা একটা মারাত্মক ভুল করেছে বলে আমি মনে করি। এবং পাশাপাশি আমি এটাও মনে করি যে সালমান এফ রহমান যেই দোষে দোষী, সেই একই দোষে কিন্তু আপনার আজিজ খান, ফারুক খান মানে সামিট গ্রুপ জি। তারাও দোষী। একই দোষে কিন্তু আরো যত অলিগার্ক রয়েছে, বসুন্ধরা গ্রুপ তারাও দোষী। একই দোষে কিন্তু আপনি দেখবেন যে এই সরকারকে টিকিয়ে রাখার জন্য যে হামিম গ্রুপের যিনি রয়েছেন তিনি বলেছিলেন যে প্রথমত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত তোমাকে চাই। শেখ হাসিনাকে তোষামোদী করে এই কথা তিনি বলেছেন। তিনি এবার তার চ্যানেল 24 বহাল তবিয়তে আছে। তো এখন কথা হচ্ছে যে আপনি যদি একজন লোক সে শুধুমাত্র রাজনীতি করেছে বলে সালমান এফ রহমান তাকে আপনি যেটা করেছেন আমরা অ্যাপ্রিশিয়েট করি। অপদস্থ কিন্তু করেছেন। পাশাপাশি আপনি বাদবাকি যারা ছিল ওরাও তো এই রেজিমটাকে টিকিয়ে রাখার জন্য ভূমিকা রেখেছে। আমি মনে করি আইন সবার জন্য সমান হওয়া উচিত। সালমান এফ রহমানকে যেটা দিচ্ছেন এটা সে রিজার্ভ করে। একই সাথে বসুন্ধরা গ্রুপকে যে ধরছেন না বা সামিট গ্রুপকে যে ধরছেন না, এস আলমকে যে ধরছেন না, এগুলো কিন্তু প্রশ্নের উদ্রেক করে যে তার মানে এদের সাথে কি লেনদেন হচ্ছে। তো এগুলোর জবাব তাদেরকে দিতে হবে। ডক্টর রহমান, সাংবাদিকতা বিগত সময়ে আমরা দেখেছি বিশেষ করে শেখ হাসিনার গত 15 বছরের আওয়ামী লীগ সরকারের আমলে আমরা যেটি দেখেছি যে সাংবাদিকতা চরমভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে এবং সুস্পষ্ট এখানে ব্যবধান তৈরি করা হয়েছে যে কারা আসলে সরকারি পক্ষের এবং কারা সরকারি পক্ষের না। বিএনপি এবং জামাত সেটি আবার আরেকটা পক্ষ, কিন্তু কারা সরকারি পক্ষের এবং কারা সরকারি পক্ষের না এ ধরনের একটি সুস্পষ্ট রেখা টানা হয়েছে। এবং এর পরবর্তীতে আমরা দেখেছি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ইন্টারভিউগুলি কিংবা তার যে সাংবাদিক সম্মেলনগুলি হতো, সেখানেও সাংবাদিকতা আসলে কতটা চর্চা হতো সেটি নিয়েও অনেক আলোচনা হয়েছে। আমি যদি আপনাকে এখন প্রশ্ন করতে চাই, আপনি কিভাবে দেখেছেন এই আগের সরকারের আমলের সাংবাদিকতা এবং এই সাংবাদিকতা করার জেরে এখন আমরা দেখতে পাচ্ছি ৭১ টেলিভিশনের কয়েকজন সাংবাদিককে অ্যারেস্ট করা হয়েছে। আরো অনেক সাংবাদিক নাজেহালের শিকার হচ্ছেন। একই সাথে আবার এই গত সরকারের সময় যেভাবে ট্যাগিং করা হতো জামাত বিএনপি, এখন আবার দেখা যাচ্ছে যে রিভার্স ট্যাগিং করা হচ্ছে। আওয়ামী মাইন্ডের সাংবাদিক কিংবা আওয়ামী সাপোর্টের সাংবাদিক এ ধরনের রিভার্স ট্যাগিং করা হচ্ছে। আপনার মূল্যায়নে আপনি এই ২ রেজিমের পার্থক্য বা ২ সময়ের পার্থক্য কিভাবে মূল্যায়ন করছেন? অনেক ধন্যবাদ আপনার চমৎকার প্রশ্নের জন্য। আমি দেখছি আপনার ট্যাগ লাইন আপনি করেছেন সাংবাদিকতা তৈলমদ্দন বনাম সৎ সাংবাদিকতা। এখন প্রশ্নটা হচ্ছে যে সাংবাদিকতা যখন আপনি করছেন, আমরা যেটা দেখলাম 16 বছরে আমরা কিন্তু যে জিনিসটা দেখেছি সেটি হচ্ছে যে শুনেন, আপনি যদি আপনি যদি ভারতের রাজনীতি যদি দেখেন, জি। মূল্যায়ন করেন, তাহলে দেখবেন যে ভারতের অধিকাংশ আপনার মিডিয়াকে এখন গদি মিডিয়া বলছে। কারণ কি? কারণ হচ্ছে এই গদি মিডিয়া তারা তাদের মানে অর্থাৎ নরেন্দ্র মোদী যেভাবে প্রেসক্রাইব করে, যেভাবে প্রশ্ন দেয়, ঠিক সেভাবেই তারা করে। বাংলাদেশেও কিন্তু আমরা ওই একই প্র্যাকটিস দেখলাম। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি যখন সাংবাদিকতা করবেন, আপনি যদি মানে এস্টাবলিশমেন্টকে চ্যালেঞ্জ না করেন, আপনি যদি প্রশ্ন না করেন, তাহলে কি দাঁড়ায়? আপনি যদি গণতন্ত্রের কথা বলেন, তাহলে পঞ্চম স্তম্ভই তো হচ্ছে সাংবাদিক, চতুর্থ স্তম্ভই হচ্ছে সাংবাদিকতা। তো ফোর্থ স্টেট যদি হয় সাংবাদিকতা, তাহলে আপনাকে তো চ্যালেঞ্জ করতে হবে। আমরা কিন্তু 16 বছর এটা দেখিনি। আমরা সাংবাদিকতার নামে আমরা অনেক সময় দেখছি যখন শেখ হাসিনা সংবাদ সম্মেলন করছে, একটা সার্কাসের মতো, মানে
ওখানে একটা প্রতিযোগিতার মতো আমরা দেখি যে কে কত চমৎকার করে তৈলমর্দন করতে পারে, কে কত। আপনি দেখেন যে ৭১ টেলিভিশনের যিনি মালিক বাবু ভাই, মোজাম্মেল বাবু, উনি কি করে বলেন যে নেত্রী আপনাকে তো আমাদের কাছ থেকে পাওয়াই যায় না, এবং আপনাকে আমরা 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 মিস করতেছি, কারণ আপনি এখন বিশ্ব নেতা হয়ে গেছেন। মানেটা কি? আপনি যখন একটা কথা বলছেন তখন ওটার সাথে বাস্তবতার মিল থাকতে হবে। তো শেখ হাসিনা বিশ্ব নেতা হয়ে গেল কিভাবে? আমরা যেখানে বলতেছি যে উনি একজন ফ্যাসিস্ট মাফিয়া সরকারের প্রধান, সেখানে ও বিশ্ব নেতা বানিয়ে দিচ্ছে। তো ওখানেই হচ্ছে আমাদের প্রশ্নটা, যে আমরা সাংবাদিকতার ১৬ বছরে সাংবাদিকতাটাকে এত নিচে নামিয়ে ফেলেছি যে আপনি মানে এখন যারা মানে কিভাবে সাংবাদিকতার যে একটা সম্মান বাংলাদেশে, এটাকে নষ্ট করে ফেলেছে। তো এখন যেটা হচ্ছে, আমার প্রশ্ন, আমার কাছে খুব মজা লাগে এখন যে এই ৫ই আগস্টের পরে এদের মধ্যেই অনেকে আবার যখন ওই তৈলমর্দন যারা করেছিল, আবার এখন যারা মানে ওই নতুন করে যখন আবার সাংবাদিকতার কথা বলতে আসছে, এটা আমার কাছে আমি উপভোগ করছি। এটা আমার মনে হয় উচিত না। এবং আরেকটা যদি আমি বলতে চাই যে এক সময় অনেকের সাথে কথা হতো, তার মধ্যে আমাদের দুর্ভাগ্যবান সাংবাদিক যিনি মাত্র ১ মাসও বোধহয় দায়িত্ব পালন করতে পারেননি, নাইমুল ইসলাম খান। এই নাইমুল ইসলাম খানের সাথে একবার অ্যাডভাইজার একবার কথার প্রসঙ্গে উনি বলছিলেন, আমাকে ফোনে বলছিলেন যে আপনি কি করে মনে করেন যে সাংবাদিকতা কি কোনো বিপ্লবী কাজ নাকি? আমি বললাম, নাইমুল ভাই, আই এম সরি অ্যাবাউট দ্যাট। সাংবাদিকতা বিপ্লবী কাজ, সাংবাদিকতা দালালি না, সাংবাদিকতা তৈলমর্দন না। সাংবাদিকতার প্রথম কাজ হচ্ছে প্রশ্ন করা। আপনি আপনার ক্ষমতাবানকে প্রশ্ন করবেন। আপনি যদি ক্ষমতাবানের প্রশ্ন না করেন, ক্ষমতাবানের পায়ে যে লুটিয়ে পড়েন, তাহলে আপনি বিপ্লবী হবেন কি করে? তাহলে তো আপনি অবশ্যই সাংবাদিকতাকে বিপ্লবী কাজ মনে করবেন না। এটা আমার সাথে হয়েছিল। তো আমার কাছে মনে হয় বাংলাদেশের সাংবাদিকতার ক্ষেত্রে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে এই লেজুর ভিত্তি, অর্থাৎ রাজনৈতিক দলের লেজুর ভিত্তি, এই সাংবাদিকতাটা বন্ধ হওয়া উচিত। কোন সাংবাদিক কোন রাজনৈতিক দলের অ্যাফিলিয়েশন থাকতে পারবে না। তাকে পরিষ্কার সাংবাদিকতা, অর্থাৎ প্রফেশনালি সে যে একজন সাংবাদিক, এটা আমাদের জরুরি দরকার। এবং আমরা যে সংস্কারের কথা বলছি, আমরা যে মেরামতের কথা বলছি, আমি মনে করি আমাদের এই চতুর্থ স্তম্ভে অনেক কাজ করার আছে, এবং এই জায়গাটা আমাদেরকে শক্ত করতে হবে। তার কারণ আমি বিশ্বাস করি এই চতুর্থ স্তম্ভ যদি মানে শেখ হাসিনাকে তৈলমর্দন না করতো, তাহলে হয়তো শেখ হাসিনা পরিস্থিতি ভিন্ন হতে পারত। যারা অ্যারেস্ট হয়েছেন, জনাব মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত, ফারজানা রূপা, শাকিল আহমেদ, এই ৪ জনের কথা আমরা জানি না এর বাইরে কেউ অ্যারেস্ট হয়েছেন কিনা। তাদের কারোর সাথে আপনার পরিচয় ছিল কিনা? না, যে নামগুলো বললেন তাদের সাথে আমার ব্যক্তিগত কোনো পরিচয় ছিল না। যারা সাংবাদিকতার নাম করে প্রেস কনফারেন্সে কিংবা অন্যান্য যে কোনো জায়গায় আওয়ামী লীগ সরকারকে রক্ষা করা কিংবা তাদের পক্ষে কথা বলা, সাংবাদিক নাম ব্যবহার করে, সেই ধরনের কোনো সাংবাদিকের সাথে আপনার পরিচয় আছে? পরিচয় বলতে আমি আসলে ওই ধরনের যারা ধান্দাবাজি করতে, এদের থেকে আমি নিজেকে অ্যাভয়েড করে রাখতাম আসলে। তো সেজন্য ওইভাবে ব্যক্তিগত পরিচয়, কিন্তু মোটামুটি সবাইকে আমি চিনতাম। যেমন আপনি যার কথা বললেন যে শাকিল, ফারজানার উপর যিনি হাসবেন্ড, তার সাথে আমার কখনো পরিচয় হয়নি, কিন্তু তিনি কয়েকবার আমার সাথে যোগাযোগ করেছিলেন। কারণ তিনি যখন একবার ওই যে ডাক্তার ত্রিনা ইসলাম, তাকে কেন্দ্র করে তার যখন একটা সংকট চলছিল, ওটা নিয়ে আমরা নাগরিক টিভিতে প্রতিবেদন করেছিলাম। তো তখন তিনি আমাদেরকে নানাভাবে যোগাযোগ করে আপোষ করার চেষ্টা করেছিলেন, কিন্তু আমরা তো কোনো আপোষে যাইনি। তো ওইভাবে এরকম তারা মনে করেন যখন তাদেরকে নিয়ে আমরা কোনো প্রতিবেদন করি বা তাদের কোনো অপকর্ম চলে আসে, তখন তারা যোগাযোগ করে ওগুলো আপোষ করার চেষ্টা করে। এই আলোচনাটা আমি একটু শুনতে চাই। আমি সেটিও দেখেছি আপনারা যে মহিলার নাম কথা বললেন তাকে কেন্দ্র করে শাকিল আহমেদের একটি স্ক্যান্ডাল
তার কথোপকথন আমরা দেখেছি অনলাইনে। তখন তিনি ফোন করে কি বলেছেন আপনাকে? তিনি বলার চেষ্টা করেছেন যে, "আপনারা একপেশেভাবে রিপোর্টটা করবেন না। কারণ এই নারী আমাকে কি করেছে আপনারা শুধু তার মুখ থেকে শুনেছেন। আমার বিষয়টা আপনারা জানেন না। হুম। তো এখানে একপাক্ষিকভাবে দেখবেন না, আমাকে একটু এই সুযোগ বিষয়টা দেন। সুযোগ দেন।" আপনারা দিয়েছিলেন? তো আমরা বলেছিলাম যে, "আপনি আসুন।" বলে যে, "না, আমি টক শো করতে চাচ্ছি না। আপনারা তার কথা শুনে পুরোপুরি জাজমেন্ট এ যাবেন না।" আচ্ছা। এটাতে বলার তিনি চেষ্টা করি। কোন ইন্টারভিউ দিয়েছিলেন কিনা? না, তিনি পরবর্তীতে ইন্টারভিউ দিতে রাজি হননি। আর যেটা তিনি করেছেন, যখন আমাদেরকে ম্যানেজ করতে পারেননি, তখন সম্ভবত তিনি ডাক্তার ত্রিনা ইসলামকে তিনি ম্যানেজ করে ফেলেছিলেন। ওকে, এবং এ কারণেই আমি দেখলাম যে তিনিও একসময় এটা নিয়ে নীরব হয়ে যান। ওকে। তিনি এটা নিয়ে সামনে আসেননি। তো সেজন্য আমরা আসলে এই লড়াইটাকে আরো বেশি দিন রাখতে পারিনি অব্যাহত। কারণ তিনি হয়তো কোনো কারণে তিনি তার সাথে কম্প্রোমাইজ এ চলে যান। জি, ওকে। এই যে যাদেরকে গ্রেফতার করা হলো, আমি বিরতিতে যাব। বিরতিতে যাওয়ার আগে এই প্রশ্নটি করে আমরা বিরতিতে যাব। যে যাদেরকে গ্রেফতার করা হলো, আমরা দেখলাম যে বিভিন্ন মামলায়, খুনের মামলায় তাদেরকে গ্রেফতার করা হলো। এখন এই খুনের মামলা আমরা সবাই জানি যে পুলিশের এই কাজ করার পদ্ধতি সম্পর্কে আমাদের ধারণা আছে। যে খুন হয়েছে কোথায় আর যিনি অভিযুক্ত তিনি তখন কোথায় ছিলেন এবং যেভাবে ভুয়া মামলা, মিথ্যা মামলা দিয়ে অ্যারেস্ট করা হয়। এখানে তো একই প্রক্রিয়াই তো আ অবলম্বন করা হয়েছে কিনা এবং যদি হয়ে থাকে তাহলে এই অ্যারেস্টের আসলে কোনো তাৎপর্য আছে কিনা সেটি নিয়ে আমি আপনার কাছে প্রশ্ন করব। প্রশ্নটা রাখলাম, তবে যাব ছোট্ট একটি বিরতিতে। দর্শক দেখছেন অভিমত, আমরা যাব ছোট্ট একটি বিরতিতে। বিরতির পর আমরা আপনাদের ফোনও নিব, আপনাদের ভাবনা জানবো। বিশেষ করে আপনাদের ভাবনায় সাংবাদিকতা কেমন ছিল এবং সবচেয়ে বড় প্রশ্ন যেটি জনাব টিটো রহমান বলেছেন যে এস্টাবলিশমেন্টকে প্রশ্ন করতে হবে। সাংবাদিকতার এটি প্রধানতম দায়িত্ব। সেই দায়িত্ব এখন সাংবাদিকরা কতটুকু পালন করে। যাব ছোট্ট একটি বিরতিতে, সঙ্গেই থাকুন। দর্শক বিরতির পর সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও অভিমত অনুষ্ঠানে। আমাদের সাথে দুজন অতিথি। আমার হাতের ডানে আছেন জনাব টিটো রহমান, সিইও নাগরিক টিভি, এবং আমার হাতের বামে আছেন জনাব নাজমুস সাকিব, এডিটর ইন চিফ নাগরিক টিভি। আমি জনাব সাকিব আপনাকে বিরতির আগে যে প্রশ্নটি করেছিলাম যে প্রক্রিয়ায় যে মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে এর কোনো ভিত্তি আছে কিনা, আসলে কোনো কার্যকর কোনো মামলা হবে কিনা? আমি মনে করি যে কার্যকর মামলা করার জন্য যারা অন্তর্বর্তী সরকার রয়েছেন তাদেরকে আমি অনুরোধ করব যে এই প্রত্যেকটা দুর্বৃত্ত সাংবাদিককে নিয়ে করাপশন ইন মিডিয়ার জাওয়াদ নির্ঝর তথ্যভিত্তিক রিপোর্ট করেছে। আমরা নাগরিক টিভি আমরা তথ্যভিত্তিক রিপোর্ট করেছি। যেমন আপনি শ্যামল দত্তের কথা আমি বলতে পারি। শ্যামল দত্তকে নিয়ে আমি যে রিপোর্ট করেছি সেখানে সে কিভাবে মানুষের হিন্দুদের অর্পিত সম্পত্তি দখল করেছিল ওটা একদম পুরা ঠিকানা সহ দেয়া আছে যে কোন ঠিকানায় কার বাড়ি সে কিভাবে দখল করেছিল। তো ওই লোকটার কাছে গেলেই তো হবে যে তুমি যে একটা মামলা করেছিলে আগে পেন্ডিং মামলা তার বিরুদ্ধে, যখন ওটা থানায় নিতে আপত্তি ছিল, ওটাকে সচল করে দিলেই তো হয়ে যায়। ওই মামলাতে তো তাকে গ্রেপ্তার করা যায় যে হিন্দুদের অর্পিত সম্পত্তি দখল করা। এটা হচ্ছে শ্যামল দত্তের ক্ষেত্রে। মোজাম্মেল বাবু কি ধরনের দুর্নীতি করেছিল সেটা সুস্পষ্ট প্রমাণ জাওয়াদ নির্ঝর তার ওই শস্যের ভেতর ভূত ওই প্রতিবেদনে বা আরো অনেকগুলো প্রতিবেদনে সে দেখিয়েছে। এভাবে যতগুলো শাকিলের বিরুদ্ধে তো ডক্টর ত্রিনা বাদেও আরো অনেক অভিযোগ এসেছিল। ওগুলো নিয়েও কিন্তু মামলা করা যেতে পারে। এজন্য এরা প্রত্যেকেই তো আওয়ামী লীগের শাসনামলে এরা ফুলে ফেঁপে বড়লোক হয়েছে। হাজার কোটি টাকা বা শত কোটি টাকার মালিক হয়েছে। তো ওই দুর্নীতির অভিযোগে বা শেয়ার কেলেঙ্কারির অভিযোগে এদের বিরুদ্ধে কিন্তু অনেকগুলো মামলা আপনি যৌক্তিকভাবেই করতে পারেন এবং এদেরকে বিচারের মুখোমুখি করা যেতে পারে। তা না করে এদেরকে এই হত্যা মামলা দিয়ে এই মামলাগুলোকে হালকা করে দিয়ে এদেরকে কিন্তু এক ধরনের পার পেয়ে যাওয়ার রাস্তা করে দেওয়া হচ্ছে। তাই মনে করি যে আপনার কাছে কি মনে হয় না এবং মানুষ কিছুটা মানুষের সিম্পেথিও পাচ্ছে যে এই ফারজানা রূপা কিভাবে তিনি খুন করতে পারেন? জি। এই সিম্পেথিও তো গ্রো হচ্ছে। জি। তো সেজন্য আমি মনে করি যে ইট ইস এ ভেরি রং স্ট্র্যাটেজি এবং এ থেকে প্রমাণিত হচ্ছে যে আমরা ওই আগে যে ধরনের একটা ব্যবস্থা ছিল সে একই ব্যবস্থাই কায়েম আছে। যে ওই একইভাবে তাদেরকে একটা মানে পানিশমেন্ট দেওয়ার একটা প্রচেষ্টা। তাই মনে করি এটা খুবই রং এবং এইটার থেকে আসলে যারা অন্তর্বর্তী সরকার রয়েছেন তাদের সরে আসা উচিত বা যিনি এই পরামর্শটা দিয়েছেন এটা আমি মনে করি এটা ভুল পরামর্শ দিয়েছেন। এই যে সত্য একেকটি মামলায় শত আসামি এবং যতদূর গতকাল পর্যন্ত আমরা দেখলাম যে সাবেক প্রাইম মিনিস্টার উনার বিরুদ্ধে ২০০টা মামলা।
এবং বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার কাছে আপনার অভিজ্ঞতা আমি জানতে চাই, যার বিরুদ্ধে যত বেশি মামলা, তার বিরুদ্ধে সেই মামলাগুলি প্রমাণ করার হার ততই কম। তো শেখ হাসিনার ক্ষেত্রে কি একই পরিণতি হবে কিনা? না, শেখ হাসিনার ক্ষেত্রে আমি মনে করি যে এভাবে মামলা না দিয়ে তার যে বক্তব্যগুলো ছিল, প্রতিটা বক্তব্যকে কেন্দ্র করেই কিন্তু তার বিরুদ্ধে আপনি একটা মামলা দিতে পারেন। যে সেই বক্তব্যের মধ্যেই কিন্তু তিনি ওই ক্রাইমটা তিনি অ্যাডমিট করেছেন। অনেকবার তিনি অ্যাডমিট করেছেন। যেমন তিনি যে বেগম খালেদা জিয়াকে তিনি যে অন্যায়ভাবে আটক করে রেখেছিলেন, ওটা তিনি তার নিজের মন্তব্যেই অনেকবার বলে দিয়েছিলেন। তিনি এখানে আপনাদের ওই লন্ডনে এসে তিনি বলেছিলেন যে তারেক রহমানকে বলেন বাড়াবাড়ি না করতে, তাহলে ওর মা কিন্তু জীবনে বের হতে পারবে না। ওই মন্তব্যটাকে কেন্দ্র করে তাদের বিরুদ্ধে মামলা করা যায়। যে তার মানে আইন আদালত সব ছিল তার হাতে। এবং তিনি অনুরাগ বা বিরাগের বশবর্তী না হয়ে কিছু করবে না, তিনি শপথ নিয়েছিলেন। তিনি শপথ ভঙ্গ করেছেন। ওই একটা স্টেটমেন্টে তো তার বিরুদ্ধে আপনি মামলা দিয়ে তাকে তার যা শাস্তি দেওয়ার আপনি করতে পারেন। তো এভাবে এই যাদের কথা আপনি বলছেন, এরা প্রত্যেকেই তাদের নিজেদের বয়ানেই কিন্তু তারা অপরাধ করেছে বা ক্রাইম অ্যাডমিট করেছে। ওটার উপর বেস করেই তো আমরা মামলা করতে পারি। কিন্তু তা না করে এই হাস্যকর মামলাগুলো দিয়ে এদের প্রতি যেটা আপনি বললেন যে পাবলিকের একটা সিম্প্যাথি এসে গেলে এসেও যেতে পারে। তাই আমি মনে করি এটা খুব রং স্ট্র্যাটেজি। এবং ডক্টর ইউনূসকে কারা এই ধরনের পরামর্শ দিচ্ছে, এটা কিন্তু আমাদেরকে আসলে খুব শঙ্কিত করছে। আপনার কাছে কি মনে হয় যে ডক্টর ইউনূস আসলে ইনচার্জ অফ দি কান্ট্রি? ইট ইজ ভেরি গুড কোশ্চেন। এখন প্রশ্ন হচ্ছে যে ডক্টর ইউনূস, হ্যাঁ, কিছু কিছু জায়গায় যেমন আমার কাছে মনে হচ্ছিল যে অনেকে বলছিলেন যে কিছু কিছু ঘটনা ঘটে যাচ্ছে, আমরা জানছি না, আমরা পরে জানছি বা আমরা জানতে পারছি না। এটা খুবই উইয়ার্ড। আমার কাছে মনে হয় যে ডক্টর ইউনূসের উচিত এই বিষয়গুলো গভীরভাবে পর্যবেক্ষণ করা। এখন প্রশ্ন হচ্ছে কি, আমার কাছে কেন জানি মনে হয়, আমার এক বন্ধু গতকালকে বললেন যে ডক্টর ইউনূসের বয়সটাও কিন্তু আপনাকে ফ্যাক্টর করতে হবে। এটা আমরা যতই বলি না কেন, ওনার এই বয়সে সবকিছু মনে করা, মনে রাখা, সবকিছুকে এক জায়গায় নিয়ে আসা একটু কঠিন, এটা আমার কাছে মনে হয়। এবং সেখানে যদি দেশ হয়, একটি দেশের দেশ হয়। এবং একটা জিনিস দেখেন, আমি যেটা গুনে দেখলাম, প্রায় ওনার আন্ডারে প্রায় 16টা মন্ত্রক। তার মানে উনি জানবেনই না কি হচ্ছে। উনি জানার কথাই না, ওনার জানারই কথা না কোথা দিয়ে কি হয়ে যাচ্ছে। তো আমার কাছে মনে হয় এটা একটা। আর দ্বিতীয়ত, আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে অনেকে অনেক রকম ভাবে মানে পোর্ট্রেট করার চেষ্টা করছে, কিন্তু আমরা একটা জায়গায় কিন্তু খুব পরিষ্কার করে বলতেছি, হ্যাঁ, 16 বছরের এই অনিয়ম, বিশৃঙ্খলা, এটা 1.5 মাসে হবে না। মানে ওনার পক্ষে সবকিছু বোঝা বা ওনার পরিষদের পক্ষেও বোঝা, আমার মনে হয় ওনাদেরকে অ্যাটলিস্ট আমরা যেটা বলেছি আমাদের প্ল্যাটফর্ম থেকে, অন্তত 3টা মাস আমরা সময় দিতে চাই। হ্যাঁ, এই 3 মাসের মধ্যে যদি ওনারা করেন তাহলে ভালো। এবং আমার মনে হয় যে ওনাদের উপদেষ্টার সংখ্যা আরো বাড়ানো উচিত এবং প্রয়োজন হলে ছাত্রদের মধ্য থেকেও আরো অনেককে এখানে ঢোকানো উচিত। কারণ মানে যেমনটি গতকালকে আলোচনা করছিলাম যে মানে সামি ভাইয়ের সাথে গতকালকে সন্ধ্যায় আলাপ করছিলাম, আমাদের ওই জুলকারনাইন সামি ভাই, সেটা হচ্ছে যে আপনার স্বরাষ্ট্রমন্ত্রীর যে বয়স, এটাকে আপনাকে মাথায় রাখতে হবে। তো আর এই ভদ্রলোকের এই বয়সে মানে আমি যদি ডাইনামিক কোনো ডিসিশন চাই, ডাইনামিক কোনো মানে ইয়ে চাই, এটা পাওয়াটা একটু ডিফিকাল্ট। তো আমি মনে করি যে এই নতুন আরো ইয়াং, অন্তত 50 বা 50-এর নিচে বয়সী যদি আরো সংখ্যাটা বাড়াতে পারে, কর্মঠ যদি উপদেষ্টা আরো সংযুক্ত করে, তাহলে আমার মনে হয় ভালো হবে। না হলে ওই যে যেটি আপনি বললেন, যেভাবে প্রশ্ন করলেন যে ডক্টর ইউনূস সাহেব হয়তো জানবেনই না কোথা দিয়ে কি হয়ে যায়। আপনি একটি কথা বলেছেন যে ছাত্রদের নেতৃত্বের কথা। এখন ছাত্ররা চেয়েছিলেন কোটা, এবং এই ছাত্রদেরকেই যারা সমর্থন দিয়েছেন, সমর্থন দিয়ে এই যে আজকের ইন্টারিম গভর্নমেন্টকে ফরমেশনে
সহযোগিতা করেছেন তারাই আজকে অনেকে, যেমন জনাব নুরু, ভিপি নূর, তিনি নিজেই প্রশ্ন করেছেন যে আপনারা একজন ছেলে যে পড়াশোনা করছিল, তার কাজ হচ্ছে পড়াশোনা করা, তাকে ধরে এনে আপনারা উপদেষ্টা বানিয়ে দিলেন, দিয়ে দিলেন ২-৩টা করে মন্ত্রণালয়। তিনি কিভাবে কোন ধরনের অভিজ্ঞতা ছাড়া, কোন ধরনের বাস্তব কোন লিডারশিপ গ্রো করার যে ন্যাচারাল যে ওয়ে আছে, এছাড়া কিভাবে একটি মন্ত্রণালয় চালাবেন? তো তার প্রশ্ন হচ্ছে যে আপনি ছাত্র নেতৃত্বের কথা বলেছেন। এখন ছাত্রদের কাজ কিনা রাষ্ট্রের এই যে মেরামত বলুন, কিংবা এই যে সংস্কার বলুন, কিংবা নেতৃত্ব বলুন, বা দেশ পরিচালনা বলুন, এটি আসলে ছাত্রদের কাজ কিনা? না, এখন এক্ষেত্রে আমার একটা মানে মানে কি বলবো, অভিমত আছে। সেটি হচ্ছে যে ছাত্রদের কাজ কিনা এটা জরুরি না। আপনি ওইভাবে যদি না দেখে আপনি বিষয়টাকে এরকম দেখেন, ওরা কার প্রতিনিধিত্ব করছে? আমরা বলছি জেনারেশন জি, অর্থাৎ যে যে জিনিসটা আমার বয়সে আমি কল্পনা করি, সেই কল্পনাটা কিন্তু সাকিব করে না। অর্থাৎ সাকিবের আমরা একসাথে কাজ করি, আমি এটা জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। ও আমার অনেক বয়সে অনেক কম, কিন্তু আমি ওর চিন্তার সাথে আমি কিন্তু অ্যাকোমোডেট করি। ওর মধ্যে যে ডাইনামিকিজম, এটার সাথে আমি অ্যাকোমোডেট করি। এখন আমার কাছে মনে হয় ছাত্রদের এই জেনারেশন জি থেকে যারা অংশগ্রহণ করেছে, আমি মনে করি সিদ্ধান্তটা খারাপ, ভালো। কারণ আপনি যদি কানাডার দিকে তাকান, কানাডার প্রধানমন্ত্রীর বয়স কত? জাস্টিন ট্রুডো যখন ক্ষমতা নিয়েছে, প্রধানমন্ত্রী হয়েছে, তখন তার বয়স 35। তাহলে আপনি মানে তখন কি কেউ প্রশ্ন করছে যে না, এই 35 বয়সী প্রধানমন্ত্রী কেন? আমাদের তো এখানে 40 বছর 50 বছর ডেমোক্রেটিক প্রসেস অনুসরণ করে এসেছে। এক্স্যাক্টলি, তাকে প্রমাণ দিয়ে আসতে হয়েছে যে তিনি আসতে হয়েছে। কিন্তু তাদেরকে তো এই যে শিক্ষার্থী যারা এখন উপদেষ্টা হয়েছেন, কিংবা যারা সরকারকে সহযোগিতা করছেন, সার্জিস কিংবা হাসনাত, তারা একটা বিপ্লবের নেতৃত্ব দিয়েছে। তো বিপ্লবের আবেগে কি দেশ চলবে? বিপ্লবের আবেগে দেশ চলবে না, কিন্তু বিপ্লবের যে চেতনা, এটা এটাকে আপনাকে রেসপেক্ট করতে হবে। এই যে আপনি শব্দ ব্যবহার করছেন চেতনা, এখানেও কিন্তু রাজনীতি আছে। এটা কিন্তু ওই 71-এর চেতনার কথা বলছি না। এক্স্যাক্টলি এই পয়েন্টে আমি আসবো জনাব সাকিব। আমি এই যে শব্দ চয়ন, আমরা কিছুদিন আগেও আমরা দেখেছি যে বঙ্গবন্ধু আর শহীদ জিয়া, এই দুই শব্দের মধ্যে একটা অস্তিত্বের একটা অশরীরী একটা লড়াই, যে বঙ্গবন্ধুকে বিএনপি কখনো বঙ্গবন্ধু বলবে না, জিয়াউর রহমানকে আওয়ামী লীগ তো প্রশ্নই আসে না যে শহীদ সম্বোধন করার। নতুন করে আমরা দেখতে পাচ্ছি যে চেতনা, যেমন এই যে 24-এর যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানের চেতনা বলা হয় না, বলা হয় আকাঙ্ক্ষা। 24-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, বিপ্লবের আকাঙ্ক্ষা। এই যে খুব কৌশলে, এবং দিস ইজ দি এক্সাক্ট সিচুয়েশন, যে এখন এই ধরনের শব্দ চয়নেও সচেতন থাকার একটা উপলক্ষ তৈরি হয়েছে, যে এখন আকাঙ্ক্ষা বলতে হয়, চেতনা বলা যাবে না। তো আপনার কাছে কি মনে হয় যে সেই বঙ্গবন্ধু এবং শহীদ জিয়ার যে দ্বন্দ্ব ছিল শব্দ চয়নে, শব্দের ব্যবহারে, এই 2024-এ সেই বিপ্লবী সরকার গঠিত হওয়ার পরে সেই ধরনের একই শব্দ চয়ন, শব্দ ব্যবহারের ক্ষেত্রে আরেকটি দ্বন্দ্ব তৈরি করছি আমরা? এটা আসলে আমরা দেখতে হবে যে আমরা কিভাবে জিনিসটাকে দেখছি। যেমন যারা বিএনপি সমর্থক রয়েছে, তারা যেভাবে এই শেখ মুজিবুর রহমানের নাম সহ্য করতে পারেন না, আবার যারা আওয়ামী লীগের রয়েছে, তারা ওই জিয়াউর রহমান তাকে যে ডিউ রেসপেক্ট দেয় না। তো আমি মনে করি যে এখনই অন্তর্বর্তী সরকারের কাছে একটা সুযোগ এসেছে যে এমন একটা কিছুর একটা ব্যবস্থা করে যাওয়া পার্মানেন্ট বেসিসে, যাতে ইতিহাসে যে যেটা ডিজার্ভ করে তাকে যেন সেটা আমরা দেই। ওটাই মূল প্রয়োজন। কারণ আমরা এই যে রাজনীতি দেখে আসছি এত যুগের পর যুগ ধরে, যে বিএনপি যখন ক্ষমতায় থাকে তখন আওয়ামী লীগের অস্তিত্ব মানতে চায় না, আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে বিএনপির অস্তিত্ব মানতে চায় না। তো এই যে একজনকে সমূলে বিনাশ করে দেওয়ার যে একটা প্রচেষ্টা, বিশেষ করে শেখ হাসিনা যখন এবার ক্ষমতা গ্রহণ করার পর একদম বিনাশ করে দিতে চেয়েছিল বিএনপিকে, তো তাকে এটা বুঝতে হবে যে আসলে এইভাবে বিনাশ করে দেওয়া সম্ভব না। বরঞ্চ এই বিনাশ করতে গিয়ে কি হলো, যে তিনি এমন ভাবে বিনাশ হলেন যে আমরা ইতিহাসে দেখিনি যে আমাদের কোনো প্রধানমন্ত্রী পালিয়ে গিয়েছে, তাকে পালিয়ে যেতে হয়েছে, এবং তার 300 আসনের একজন এমপিও কিন্তু এখনো পর্যন্ত
আওয়াজ দিতে পারছে না যে সবাই আমি লুকিয়ে আছি। আছেন। এবং হাসান মাহমুদ তিনি বেলজিয়ামে সেফ এক্সিট পেয়েছেন, ওখানে গিয়ে একটা অনলাইনে এসেও কথা বলার সাহস পাচ্ছেন না। তার মানে তাদের অবস্থানটা আপনি চিন্তা করুন যে কোন অবস্থায় গিয়েছে, যে একটা বক্তব্য রাখার সাহস কেউ পাচ্ছে না শেখ হাসিনার পক্ষে, যে তাকে এখন তার উপজেলা বা তৃণমূলের একজনের সাথে কথা বলতে হচ্ছে ফোনে, এবং ওটাকে সেট আপ করে তাকে কল রেকর্ডটা বাজারে ছেড়ে বোঝাতে হচ্ছে যে আমি বেঁচে আছি বা আমার কোনো বার্তা তোমাদেরকে পৌঁছে দিচ্ছি। তো এই যে আজকে আওয়ামী লীগকে যে এই ধরনের অবস্থায় আনলেন তিনি, বা তার পিতা যার এই দেশ স্বাধীনতার পেছনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, সে শেখ মুজিবুর রহমানের মূর্তি যেভাবে ভাঙা হলো বা যেভাবে মানুষের ঘৃণা দেখলাম, আমি এমনও দেখেছি এটা মূর্তির উপর মানুষ পেশাব করছে। তো এই যে প্রস্তাব করা হচ্ছে যে এটার জন্য দায়ী কে? কোনো সন্তান তার পিতাকে এতটা অপমানিত করেছে কিনা ইতিহাসে আমি জানি না, যতটা শেখ হাসিনা শেখ মুজিবুর রহমানকে করেছেন। এবং শেখ মুজিবুর রহমানের প্রতি আমাদের যে একটা শ্রদ্ধাবোধ ছিল, এই জেনারেশন জি, আমাদেরও তো শ্রদ্ধাবোধ ছিল। জি। তো এই জেনারেশন জি কেন শেখ মুজিবুর রহমানকে এতটা অসম্মান করছেন? এটা জাস্ট বিকজ অফ শেখ হাসিনা। এবং শেখ হাসিনাকে এটা উপলব্ধি করতে হবে যে তিনি একমাত্র সন্তান, যার কারণে তার পিতা এত গুরুত্বপূর্ণ ভূমিকা স্বাধীনতা সংগ্রামে রাখার পরেও তাকে এতটা অপদস্থ হতে হচ্ছে, যেটা তার হওয়ার, তিনি সেটা ডিজার্ভ করেন না। তাকে আমরা বঙ্গবন্ধু বা তাকে আমরা যাই বলেছি, তিনি সেটা ডিজার্ভ করেন। তিনি অনেক মহান একজন নেতা, কিন্তু তার ওই ৭২ থেকে ৭৫ এর যে তার যে ব্যর্থতা, ওটাকেও আমাদেরকে গঠনমূলকভাবে ক্রিটিসাইজ অবশ্যই, করতে হবে। হ্যাঁ। এবং এট দ্য সেম টাইম তার কন্যা এই গত ১৫ বছরে যে একটা ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করে আমাদেরকে নিষ্পেষিত করেছে, ওটাকে আমাদেরকে কনসিডার করতে হবে। এবং এই সবকিছুর মিলিত ফল হচ্ছে যে আজকে আওয়ামী লীগের এই একটা ভঙ্গুর অবস্থা। তো আমি তারপরেও এক্সপেক্ট করব যে তারা যদি কখনো ঘুরে দাঁড়াতে পারে, এই ফ্যাসিবাদী চেতনা বাদ দিয়ে যদি তারা এসে কখনো এই রাজনীতিতে পুনর্বাসিত হতে চায়, তাদেরকে সেটা সুযোগ দেয়া হবে বা দেয়া উচিত। কিন্তু আদৌ তারা অদূর ভবিষ্যতে সেটা পারবে কিনা, সেটা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। কারণ এই রক্তের দাগ কবে শুকাবে এটা আমরা কেউ জানি না। মানুষ কবে ভুলবে? এখন জি। আপনি সেফ এক্সিট এর কথা বলেছেন এবং আপনার কাছে অনেক সাংবাদিকের কাছে আমি জানি আম লেটেস্ট ইনফরমেশন আছে। এই সেফ এক্সিট কাদেরকে বেছে নেওয়া হচ্ছে বলে আপনি মনে করেন? সেফ এক্সিট দেয়ার ক্ষেত্রে সালমান এফ রহমানের মতো প্রভাবশালী, ওয়েল কানেক্টেড, ব্যবসায়িকভাবে সেনাবাহিনীর সাথে, সশস্ত্র বাহিনীর সাথে ডিপ্লোম্যাটিক ওয়েতে এত ওয়েল কানেক্টেড মানুষও কিন্তু সেফ এক্সিট পাননি। তো সেফ এক্সিট দেয়ার ক্ষেত্রে কাদেরকে বেছে নেওয়া হচ্ছে বলে মনে করেন? এখানে একটা পিক এন্ড চুজ করা হচ্ছে। এটা আপনি দেখেছেন যে একজন এনএসআই এর প্রধান যিনি ছিলেন মিস্টার জুবায়ের, জি। এই জুবায়েরের সাথে সালমান এফ রহমানের কথোপকথনে কিন্তু আপনি দেখেছেন যে একটা এনএসআই চিফের সাথে সে কি ধরনের ব্যবহার করেছে। উদ্ধত তো এই ধরনের ব্যবহার কিন্তু আপনি মনে করবেন যে যারা সেনাবাহিনীর কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু ভালোভাবে নেয়নি। এবং ওটা তো তারা জাস্ট সুযোগের অপেক্ষায় একটা থাকেন। কল রেকর্ড আমরা দেখেছি। এরকম আরো কত সময় তিনি কত মানুষকে খারাপ ব্যবহার করেছেন এটা আমরা কিন্তু জানি। আমাদের কাছে ওই তথ্য প্রমাণ আছে। তো সেটা শাস্তি তিনি পাচ্ছেন। আবার অন্যদিকে দেখুন যে আরেকটা অলিগার্ক এই বসুন্ধরা শাহ আলম, সে কিন্তু বহাল তবিয়তে আছে। তার প্রতি কিন্তু এই প্রশাসনেরই অনেকেরই সিম্প্যাথি রয়েছে। কারণটা কি? কারণ সে তাদের সাথে ভালো ব্যবহার করছে। সে বলেছিল যে শেখ হাসিনার সাথে আমি এখন আছি, মৃত্যুর পরেও তার সাথে থাকবো। এ ধরনের একটা কথা বলার পরেও কিন্তু এখন এই শাসনামলে তিনি কি দেশে আছেন? তিনি দেশে আছেন, বহাল তবিয়তে আছেন। তাকে গ্রেপ্তার করা হচ্ছে না। কারণটা কি? কারণ এই প্রশাসনকেও তিনি টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে ফেলছেন। মিষ্টি কথা দিয়ে, টাকা কিন্তু পয়সা তাকে দিয়ে। গ্রেফতার কেন করতে হবে? তার বিরুদ্ধে ইতিমধ্যে বেশ কয়েকটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে। আচ্ছা। তিনি চেক জালিয়াতি করেছেন, তিনি আরো অনেক ধরনের অপকর্ম করেছেন। তো সেগুলোর বেসিসে গ্রেপ্তারি পরোয়ানা, এবং শুধু তাই নয়, তার বিরুদ্ধে যে হত্যা মামলা দেয়া হয়েছে ছাত্র গণহত্যায় জড়িত থাকার জন্য, এটা কিন্তু মনে করি সে ডিজার্ভ করে। কারণ সে প্রকাশ্যে শেখ হাসিনার সাথে ২২ জুলাইয়ে শাপলা অডিটোরিয়ামে যে একটা ব্যবসায়ীদের নিয়ে যে একটা সম্মেলন, সেখানে সে স্পষ্ট করে বলেছে যে এই জঙ্গিদেরকে দমন করতে হবে যেকোনো উপায়ে। অর্থাৎ তিনি কিন্তু ডাইরেক্ট বলেছেন যে ছাত্রদেরকে দমন করতে হবে, এবং তিনি এটাকে ফাইন্যান্সও করেছেন। আমাদের গোয়েন্দা রিপোর্ট তাই বলে যে তিনি কিন্তু বসুন্ধরা থেকে ফাইন্যান্স করেছেন। তো সেজন্য তার বিরুদ্ধে যে এই হত্যা মামলাগুলো করা হয়েছে এটা জাস্টিফাইড। কিন্তু কই সেই ব্যক্তিটা তো এখনো গ্রেপ্তার হচ্ছে না। সালমান এফ রহমান গ্রেপ্তার হয়েছে, কিন্তু কেন বসুন্ধরার আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলম গ্রেপ্তার কেন এখনো হয়নি? তার মানে কি? তার মানে সে এই প্রশাসনের মধ্যেও তার প্রভাব কিন্তু জারি রাখতে পেরেছে, যেটা ব্যর্থ হয়েছে সালমান এফ রহমান। কারণ সালমান এফ রহমান তার আচরণের দ্বারা অনেককে খেপিয়ে তুলেছিলেন, বা তার ব্যবহারের দ্বারা খেপিয়ে তুলেছিলেন, বা তিনি হয়তো শাহ আলমের মতো অতটা চতুর নয় যে কি করে ম্যানেজ করতে হবে। এবং যারা ম্যানেজ করেছে তারা সেফ এক্সিট পাচ্ছে। হাসান মাহমুদ ম্যানেজ করেছে, ৫০ কোটি টাকা ক্যাশ দিয়েছে। কিভাবে যেটা বুঝলেন আপনি? আমাদের কাছে তথ্য এসেছে যে সে ৫০ কোটি টাকা নগদ দিয়েছে। কাকে? কাকে দিয়েছে সেটা আমরা জানি না। কিন্তু তিনি ৫০ কোটি টাকার লেনদেন হয়েছে এটা আমরা জানি। তো এরকম, এটা কিন্তু এই সরকারের জন্য অত্যন্ত বিপজ্জনক এই ধরনের কথাগুলো। এই যে ৫০ কোটি টাকা আমি আপনাকে যদি, আপনি যেহেতু জানেন, আপনি বলেছেন, আপনি আমাকে এর লেভেলটা কত দূর পর্যন্ত, কোন লেভেল থেকে কোন লেভেল পর্যন্ত এই টাকাটা ডিস্ট্রিবিউট হয়েছে? এটা নিশ্চয়ই মানে এখানে যারা এই গ্রেপ্তার প্রক্রিয়ার সাথে যারা জড়িত লোক, তারা কেউ এটার দায় এড়াতে পারে না। এবং আমি যদি আপনি আমাকে নাম উল্লেখ করতে বলেন, তাহলে এই যে শাহ আলম কেন গ্রেপ্তার হচ্ছে না? এটা কিন্তু আমি নাগরিক টিভিতে ইতিমধ্যেই বলেছি যে বসুন্ধরা গ্রুপের একজন আপনি প্রশ্নও করেছেন। জমির দালাল আছে। সেনাবাহিনী দর্পণ, প্রধানকে আপনি প্রশ্ন হ্যাঁ, যে করেছেন। একজন দর্পণ নামে একজন জমির দালাল আছে, তার সাথে আপনার ভাই সে এই নেগোসিয়েশন করছে। এই আমাদের যে স্বরাষ্ট্র আ মন্ত্রী যিনি, মানে উপদেষ্টা যিনি জি। রয়েছেন।
লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর। তো তার আপন ভাই যখন এই ধরনের কাজ করছে, যেটা আমি নাম উল্লেখ করে বলেছি, তো এটা তো তাকে আমার ওইটাকে কিন্তু তিনি চ্যালেঞ্জ করেননি এখনো। এখনো কিন্তু তিনি বলেননি যে না, নাগরিক টিভিতে যেটা বলা হয়েছে এটা বেসলেস। তিনি কিন্তু বলেননি। তার নিজের স্বার্থেই উচিত ছিল আমাদের ওটা একটা কাউন্টার দেওয়া। তো তিনি যখন কাউন্টার দিচ্ছেন না, তখন কিন্তু প্রশ্নটা আরো ঘনীভূত হয়। তো তার মানে আমরা যে ক্লেইমটা করলাম এটা কি তাহলে সত্য? তো এই যে আমাদের কাছে যে এই ধরনের খবর আসছে বা তথ্য আসছে, এগুলো কিন্তু খুব মানে স্পর্শকাতর এবং এগুলো কিন্তু আমাদেরকে আতঙ্কিত করে। যে এই যে আমরা শুনতে পাচ্ছি যে ৫০ কোটি টাকা দিয়ে এই হাসান মাহমুদের মতো একটা লোক বেলজিয়ামে চলে গেল এবং তাহলে আরো কয়জনকে না জানি সেফ এক্সিট দেয়া হচ্ছে। এগুলো জনাব তো আরাফাত, এবং আরাফাতের ক্ষেত্রেও একই কথাই উনি আমরা কি শুনতে দেশে আছেন? পাচ্ছি। না, শুনতে পাচ্ছি যে টাকা দিয়ে সেও নেগোসিয়েশন করে বের হয়ে গিয়েছে। ওকে। তো এখন যদি এগুলো, যে তথ্যগুলো আমরা পাচ্ছি, এগুলো যদি সব সত্য হয়, তাহলে কিন্তু এই সরকার কিন্তু আসলেই কিন্তু তাদের জন্যই তারা বিপদ তৈরি করছে। আমরা এ আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর কথা আপনি বলেছেন। আমিও আপনার কাছে আসবে এই বিষয়ে কথা বলতে। আ আওয়ামী লীগ, আপনি একটু আগে বলেছেন যে বঙ্গবন্ধুর মুক্তিযুদ্ধের সময় তার যে বিশাল অবদান, তার যে আহ্বান, ৭ই মার্চের ভাষণ কিংবা স্বাধীনতার ঘোষণা সহ মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে তার যে অবদান এবং আওয়ামী লীগের আ যে ইতিহাস, ভেঙে পড়ার ইতিহাস, আবার ঘুরে দাঁড়ানোর ইতিহাস, নেতৃত্ব দেওয়ার ইতিহাস, বিলীন হয়ে যাওয়ার ইতিহাস, ভেঙে টুকরো, টুকরো হয়ে যাওয়ার ইতিহাস। আবার 96 এ ক্ষমতায় ২১ বছর পরে আসা। ২০০৮ এ প্রায় ৭ বছর পরে এত ঝড়-ঝাপটার পরে আবার ক্ষমতায় আসা। কিন্তু এবারের পরিস্থিতি তো ৭৫ কিংবা 1996 কিংবা ২০০৮ এ যে ঘটনাগুলি ঘটেছে তার থেকে পুরোপুরি ভিন্ন। যেটা আপনি বলেছেন যে কোন প্রধানমন্ত্রী এর আগে দেশ ত্যাগ করেননি। এবার কি আপনি মনে করেন যে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবে? সম্ভব কিনা? একটাই উপায় আছে ঘুরে দাঁড়ানোর। সেটা হুম। হচ্ছে আমাদের দেশের জনগণ ক্ষমাশীল। তারা ক্ষমা করতে পারে। ৯৬ সালে যদি শেখ হাসিনা মাথায় পট্টি বেঁধে হাতে তসবিহ নিয়ে যদি না বলতো যে, "আপনারা আমার বাবার কোনো ভুল হয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিয়েন।" এটা তিনি যদি না বলতেন তিনি তাহলে বলেছিলেন সেটি। তিনি বলেছিলেন। ওকে। আপনি ওই সময়ের পত্রিকাগুলো চেক করতে পারেন যে হুম। তিনি ক্ষমা চেয়েছিলেন। এবং তাকে এই ক্ষমাটা কিন্তু আম ক্ষমা চাওয়ার অ্যাডভাইসটা দিয়েছিল আমাদের টকশোতে একসময় যিনি আসতেন তাজ হাশমি। এবং সে ওই সময় তিনি তার প্রতিবেশী ছিলেন। এবং অধ্যাপক ডক্টর তাজ হাশমি তিনি তাকে বলেছিলেন যে, "আপনি রাজনীতিতে পুনর্বাসন যদি হতে চান আপনাকে অবশ্যই আপনার পিতার অবদানের মানে পিতার কর্মকাণ্ডের জন্য ক্ষমা চাইতে হবে।" তো তিনি ডক্টর তাজ হাশমির সেই আহ্বানে সাড়া দিয়ে তিনি কিন্তু ক্ষমা চেয়েছেন এবং জনগণ কিন্তু তাকে ৯৬ সালে নির্বাচিত করেছে ভোটের মাধ্যমে। তো এখন তিনি যদি আবারও কখনো রাজনীতিতে তিনি কামব্যাক করতে চান, তাকে এই ছাত্র গণহত্যার দায় নিয়ে বা এই ফ্যাসিস্ট শাসনের জন্য ক্ষমা চাইতে হবে। আমি মনে করি বাংলাদেশের জনগণ তারা ক্ষমাশীল। ক্ষমা আন্তরিকভাবে চাইলে তারা ক্ষমা করলেও করতে পারে। আপনি চান কিনা আবার আওয়ামী লীগ ফিরে আসুক? মা 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 ফিরে মানে ক্ষমতার কথা বলছি না। রাজনৈতিকভাবে আবার সংগঠিত হোক, রাজনীতি করুক। তারা যে ভীতি মানুষের মনে ঢুকিয়ে দিয়েছে, যে নৃশংসতা তারা দেখিয়েছে, এই নৃশংসতা দেখানোর পরে আমার মনে হয় না যে জনগণ তাদেরকে আর বিশ্বাস করবে। ওই বিশ্বাসের বা আস্থার জায়গাটা তারা রাখেনি। কারণ তাদের যে অ্যারোগেন্স, তারা যেভাবে এখানে রয়ের লোকজনকে আমাদের এখানে এনে পুনর্বাসিত করেছিল, তারা রয়ের লোকজনকে দিয়ে যেভাবে আয়নাঘর বা ডিজিএফআই বা এগুলো পরিচালিত করছিল। তো এগুলোর কারণে জনগণের মনে যে একটা ক্ষত তারা তৈরি করেছে, এই ক্ষতও কিন্তু এত সহজে যাবে না। এটা রয়ের লোকদেরকে নিয়ে এসে আমাদের এখানে কিভাবে কাজ করবে তারা? তারা রয়ের লোক নিয়ে করেছে কারণ আয়নাঘরের যারা বন্দী ছিল তাদের আমরা সাক্ষাৎকার তো নিয়েছি। জি। এবং তারা বলেছে যে সেখানে আমরা হিন্দি ভাষায় কথা বলতে শুনেছি। আমরা ছাত্র গণহত্যার সময় কিন্তু কিছু, কিছু কিন্তু ফুটেজ এটি আপনার কাছে কি মনে হয় না এটি একটি জনপ্রিয় অভিযোগ যেটা আমরা বলি পপুলিস্ট আইডিয়া? আমি আপনাকে প্রশ্ন একটি পপুলিস্ট আইডিয়া যে যদি আমি বলি যে আমার এখানে যেমন ছিল। যেমন কিছুদিন আগে সালমান শাহের মা তিনিও তার ছেলে হত্যাকাণ্ডের জন্য ইন্ডিয়ান এজেন্টদেরকে অভিযুক্ত করেছেন। 1996 এ তার ছেলে মারা গিয়েছেন। এখন এটি আপনার কাছে কি মনে হয় না যে এখন আমরা যদি যাই বলব যে এটি আসলে ইন্ডিয়ান কনস্পিরেসি, এখানে রয়ের হাত আছে। তো এই শব্দগুলি হচ্ছে গিয়ে আপনার একটি পপুলিস্ট একটা টার্ম, যে টার্মগুলি এখন খুব ইজিলি সেলেবল। হ্যাঁ, এটা আপনি বলতে পারেন। কিন্তু আমরা যারা একদম ডিপ রুটেড ওয়েতে আমরা যারা অনুসন্ধানী সাংবাদিকতা করেছি, আমরা সুনির্দিষ্ট করে আপনাকে বলতে পারবো যে কবে, কখন, কোথায়, কোন সময় রয়ের লোক কোন সময় কি করেছে। যেমন আমি একটা উদাহরণ দিই আপনাকে। জি। এই ডামি নির্বাচনের আগে ইজুমি নামে গুলশানে একটা রেস্তোরাঁ রয়েছে। ইজুমি। ওই ইজুমি রেস্তোরাঁতে যখন আপনার রয়ের স্টেশন চিফ হুম। তিনি কি করলেন, এই রাজেশ অগ্নিহোত্রী সে জাতীয় পার্টির লোকজনকে ডাক দিল এবং সেখানে বসে সে একটা মিটিং করলো এবং ওই মিটিং এর কিন্তু সিসিটিভি ফুটেজ সহ সব কিন্তু আমার কাছে সাথে সাথে চলে আসলো। রাজেশ ব্যক্তিগতভাবে ছিলেন সেখানে। ছিলেন এবং ওখানে যারা স্টাফ ছিল সবাই আমাকে নিশ্চিত করেছে এবং আরো ৪টা-৫টা সোর্স ওখানে ছিল। তারাও আমাকে নিশ্চিত করে। আর আজকে এখন তো আমি নাম বলতেও আসলে সমস্যা নেই। কারণ এখন তো আওয়ামী লীগ ক্ষমতায় নেই। ওই সময় ওই আন্দালিব ভীতি কি রহমান আপনার কাজ করে কিনা যে যদি নাম বলি আবার যদি যাওয়া ঝামেলা না হয়? সমস্যা হবে না। আন্দালিব রহমান পার্থ সেখানে উপস্থিত ছিল এবং তিনি ব্যক্তিগতভাবে চোখে দেখেছেন রাজেশ অগ্নিহোত্রী তাদেরকে নিয়ে মিটিং করছিল।
আচ্ছা, উনি ব্যক্তিগতভাবে কি ওই মিটিং এ অংশগ্রহণ করতে গিয়েছিলেন নাকি না, উনি ওখানে খেতে ঘটনাক্রমে গিয়েছিলেন। উনি গিয়েছিলেন? খেতে আচ্ছা। গিয়েছিলেন। হুম। তখন দেখলো যে এখানে মিটিং চলছে। ঘটনাক্রমে তিনি গিয়েছিলেন। হ্যাঁ। আচ্ছা। তো এই যে রাজেশ অগ্নিহোত্রী, রয়ের একজন স্টেশন চিফ, তিনি যে সরাসরি জাতীয় পার্টির নির্বাচনে কি করবে না করবে এগুলো ডিকটেট করছিলেন, এটা ওখানে থেকে আমরা তথ্য পেয়েছি। এটা মানে নট অনলি আমি ওয়ান। যদি আপনাকে একটি কাউন্টার প্রশ্ন করি, কি এতই নাইভ যে একটি ওপেন প্লেসে, এই যে আপনি ইজুমি রেস্টুরেন্টের কথা বলেন, এটা পাবলিক প্লেস এবং মিস্টার রাজেশ, আমি তার নাম তার সম্পর্কে অত বেশি অবগত নেই। মিস্টার রাজেশ রয়ের একজন এজেন্ট কিংবা স্টেশন চিফ হলে তিনি এই ধরনের একটি স্থূল বুদ্ধির একটা কাজ করবেন। শুধু এই কাজ না, সে আরো অনেক কাজ করেছে। যেমন আমি আপনাকে আরেকটা উদাহরণ দেই। আপনি জানেন যে বর্তমানে রংধনু গ্রুপের সাথে বসুন্ধরা গ্রুপের একটা দ্বন্দ্ব চলছে। জি। তো রংধনু গ্রুপের যিনি প্রধান জনাব রফিক। মিস্টার রফিকুল ইসলাম, তাকে সে যেটা করলো, ডাইরেক্ট ডাক দিয়েছে। ডাক দিয়ে বলছে যে তুমি কেন বসুন্ধরা শাহ আলমকে বা তার স্ত্রীকে উদ্দেশ্য করে এভাবে তুম কিউ বিবি কো আকবর মে ছাপ দিয়া, এভাবে সে একটা হিন্দি ভাষায় বলছে তাকে, যে তুমি কেন শাহ আলমের স্ত্রীর ছবি তুমি তোমার পত্রিকায় ছাপিয়েছো ওই প্রতিদিনের বাংলাদেশে। এটার জন্য সে কিন্তু রফিককে তিনি ডাইরেক্ট ধমক দিয়েছেন। এবং ওই ধমকের সময় ওখানে আমাদের কিছু সোর্স উপস্থিত ছিল, তারা আমাদেরকে বললো যে জানেন আজকে এই কাজ হয়েছে, যে রয়ের স্টেশন চিফ সে জনাব direct- রফিক কি সেটি নিশ্চিত করেছেন কিনা? এবং আমি জানা রফিকের সাথে তখন তো দেশ স্বাধীনের আগে তো তিনি স্বীকার করবেন না। দেশ স্বাধীনের পরে যখন তাকে আমি বললাম যে এরকম একটা ঘটনা নাকি ঘটেছিল, আর এটা কি সত্য, তিনি বলেছেন হ্যাঁ এটা সত্য, তিনি স্বীকার করেছেন। তো আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশের এই যে আমরা প্রায় শুনতাম যে রয়ের বিস্তৃতি, এই রয়ের বিস্তৃতির কারণে বাংলাদেশের রাজনীতি কলুষিত হয়েছে, ইন্ডিয়ার প্রভাব বেড়েছে এবং এর কারণেও এই যে 5ই আগস্টের যে পরিণতি, আপনার কাছে কি মনে হয় যে এই রয়ের ধারণাটি একটি পপুলিস্ট একটি ধারণা, না আসলে এর বাস্তবতা ছিল? না না, এটার বাস্তবতা ছিল। বাস্তবতা ছিল, শুনেন, আমার বাংলাদেশে তো আমরা তো ইন্ডিয়ার নেবার। জি। আপনি কল্পনা করেন এই কানাডাতে পর্যন্ত শিখ নেতাকে হত্যা করেছে। খালিস্তান আন্দোলনের নেতাদের। এক্স্যাক্টলি। আমেরিকাতে এই ষড়যন্ত্রে ধরা পড়েছে। তো বাংলাদেশ তো ব্রিটেনেও তাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে। তদন্ত হচ্ছে। তো বাংলাদেশ তো ওদের কাছে মানে একদম নেবার। আমি আপনাকে একটা কথা বলি, আমরা শুনতেছি 80,000 বা 90,000 পুলিশ সদস্য নাই। এখন এটাকে আবার আপনি পপুলিস্ট বলেন না। আমি এই প্রশ্নটি করতাম, কিন্তু 80-90 হাজার পুলিশ সদস্য নেই, স্বরাষ্ট্র উপদেষ্টা কি করছেন বা সরকার কি করছে? নাকি এটা ডক্টর আসিফ নজরুলের মতো একটি তথ্য যে 25 লক্ষ ভারতীয় কাজ করছে? আমি জানি না। তো এখন যদি কেউ বলে, প্রশ্ন করে আপনাকে যে এই 80,000-এর মধ্যে, আমি জানি 80,000-এর মধ্যে একটা মানে চাঙ্ক নিশ্চয়ই ছিল ছাত্রলীগের ছেলেপেরা, ছাত্র বা যুবলীগের, কিন্তু এর মধ্যে অনেকে বলছেন ইন্ডিয়ানরাও ছিল। এটাকে আপনি অস্বীকার করবেন কিভাবে? আমি অস্বীকার করা বা আমরা এখানে যারা আছে, আমরা আসলে স্বীকার অস্বীকারের করলে আসেও যায় না, কিছু যায়ও না। ইয়েস, আমাদের কাজ হচ্ছে এই আইডেন্টিফাই করা। আর আমার কাছে মানে অবাক লাগে একটি বিষয় যে এত রয়ের এজেন্ট, এত ইন্ডিয়ান বাংলাদেশে ঘোরাফেরা করছে। 80-90 হাজারের মধ্যে ধরেন 8-9 জনও যদি ইন্ডিয়ান থাকে, ফরগেট এবার 80-90 জন, এদের চাল চলন, এদের কথাবার্তা কোনো ভিডিও রেকর্ড নাই। একটি ভিডিও রেকর্ডের কথা আপনি রাজেশের কথা বলেছেন আপনি, কিন্তু এই যে পুলিশের মধ্যে কিংবা ডিজিএফআই এর মধ্যে কিংবা আমাদের সেক্রেটারিয়েটে আমরা শুনেছি এই গত কয়েকদিন যে অনেক ইন্ডিয়ান এজেন্টরা নাকি ঘোরাফেরা করছে। তো এদের কোনো ভিডিও রেকর্ড আমরা দেখলাম না, কোনো আওয়াজ আমরা শুনলাম না। এরা কিভাবে ঘোরাফেরা করে? এরা তো আর ফেরেশতা না যে বাতাসে বাতাসে ঘুরে বেড়ায়। না, সেটা না, হয়তো অধিকতর যদি তদন্ত করেন তাহলে হয়তো বেরোবে, হয়তো বেরোবে। আমাদের সময় শেষ। আমি আসলে চমৎকার আলোচনা হচ্ছিল সাংবাদিকদেরকে পেয়ে, আমি নিজেও এনজয় করছিলাম অনুষ্ঠানটি। তবে আপনাদের কাছ থেকে আমি শেষ প্রশ্ন যেটি করতে চাই, এবং আমি দর্শকদেরকেও বলবো তার পরিবর্তিতে, এই যে একটি অভিজ্ঞতার মধ্য দিয়ে আপনারা গিয়েছেন, আপনার জন্য 8 বছর আপনি দেশে যেতে পারেননি এবং আপনি নিশ্চিত জানতেন না আপনি দেশে কবে যাবেন। এই অভিজ্ঞতার পরে এখন আপনি আপনি বলেছেন যে আপনি গ্রিন সিগন্যালের অপেক্ষায় আছেন এবং আপনি আজ হোক কাল হোক ইনশাআল্লাহ আপনি দেশেও যাবেন। দেশে যে আপনি আসলে কি উদযাপন করতে চান এবং কি অনুভূতি পেতে চান কিংবা কি করতে চান? আচ্ছা, আমি এটা একটা চমৎকার করে বলি, আমি সাকিবের সাথে একটু মিলিয়ে বলি। এই একই অনুভূতি আমাদের দুজনেরই, এবং আমি মনে করি বাংলাদেশের অধিকাংশ মানুষের একই অনুভূতি। যখন আমরা শুনলাম
যখন আমরা নিশ্চিত হলাম যে শেখ হাসিনা পালিয়েছে, হুম। এই শেখ হাসিনা পালিয়েছে ওই মুহূর্তের যে আনন্দ, আমরা কানকেও মানে বিশ্বাস করতে পারছিলাম না। পালিয়েছে মানে এই যে কত বড় একটা পাথর ওজন আমাদের মধ্যে থেকে নেমে গেল, যে যাক এবার আমরা বোধহয় স্বাধীন। দেখুন, আমি অনেক জায়গায় বলেছি একটি কথা, আমি তো দেশে যেতে পারছি না 8 বছর, ঠিক আছে, কিন্তু অনেক বন্ধু বান্ধব, অনেক আত্মীয় স্বজন আমার মন্ট্রিলে এসছে আমার সাথে আমাদের বেড়াতে, জি। তাদের সাথে ছবিটা পর্যন্ত তুলতে পারি। কেন? ও দেশে ব্যাক করে যদি আবার ধরে, ট্যাগিং। এটাই হচ্ছে মানে ওইখান থেকে যে আমরা বেঁচে গেছি, যে আমাদের মাথা থেকে একটা মানে আমি যে এখন স্বাধীন, এই যে স্বাধীনতার যে একটা আনন্দ, এই যে একটা উপলব্ধি, এটা আমার কাছে মানে এটাই আমি আপনাকে একই প্রশ্ন। আপনি যখন দেশে যাবেন, দেশে যেয়ে আপনি কি উদযাপন করতে চান? আর কোন বিষয়টি আপনি প্রাধান্য দিবেন দেশে যাওয়ার পর? আমি দেশে যেটা অ্যাজ ইউজুয়াল আমি সবসময় যেটা উপভোগ করি, যে দেশে আত্মীয়-স্বজন যারা রয়েছেন তাদের সাথে আমি ঘুরবো, বন্ধুদের সাথে বেড়াবো। যেটা আমি এতদিন প্রায় ৫ টি বছরেরও বেশি সময় হয়ে করতে পারিনি। তো সেটা আমি করব। সেটাই আমার মূল আকাঙ্ক্ষা। আর আরেকটা বিষয় আমি স্পষ্ট করে বলতে চাই যে আমরা যারা জার্নালিজম বা অ্যাক্টিভিজম করছি, আমরা ক্ষমতাকে অলওয়েজ প্রশ্ন করতে চাই। এবং এই ধারাটা আমরা এখনো অব্যাহত রাখবো, আগামীতেও অব্যাহত রাখবো, এবং আমরা কখনোই আপনি শুনবেন না যে সাকিব বা টিটো দেশে গিয়ে তারা অফার তো অনেক পাচ্ছি। মূলধারার মিডিয়ার এইটার দায়িত্ব নেন, ওইটার দায়িত্ব নেন, আপনারা এখানে আসেন। অনেকে বলে আপনারা এই পদে আসেন, ওই পদে আসেন। তো আমরা কখনোই ওটা করতে চাই না। আমরা যেটা করে যাচ্ছি এটাই করে যেতে চাই। অর্থাৎ এই যে অ্যাক্টিভিজম বা জার্নালিজম বা একটা ওয়াচডগ এর ভূমিকা রাখা, সেটা নাগরিক টিভি প্ল্যাটফর্ম থেকেই হোক বা যেই প্ল্যাটফর্ম থেকেই হোক, ওটাই আমরা করে যাব সবসময়। আমরা কখনোই ওই ক্ষমতার কেন্দ্রে থাকতে চাই না। কারণ আপনি যখন ক্ষমতার কেন্দ্রে চলে যাবেন, আপনি কিন্তু ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে পারবেন না বা প্রশ্ন করতে পারবেন না। যেমন আজকে ধরুন আম টিটু রহমান বা আমাকে যদি বলা হয় যে আপনি ডক্টর ইউনূসের প্রেস উপদেষ্টা হয়ে যান বা আমাদের হয়ে কিছু একটা করুন, তাহলে কিন্তু আমি আর ডক্টর ইউনূসের সমালোচনা করতে পারব না। তো এটা একটা কিন্তু আমি মনে করি সাংবাদিকতার ক্ষেত্রে, আমি মনে করি অ্যাক্টিভিজমের ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে জি। যে আমরা জনগণের কাছে একটা ভালোবাসার জায়গায় রয়েছি। ওই জায়গাটা যদি ধরে রাখতে চাই, তাহলে দেশে গিয়ে ওই ধরনের ধান্দায় আমাদের জড়ালো গেলে হবে না। অর্থাৎ আমরা আমাদেরকে ওই যে নিউট্রাল পজিশনে থেকে জনগণের পক্ষে যেই কথাটা জনগণ বলতে পারে না, জনগণ চায় সেটা আমাদের মাধ্যমে বলাতে। ওই কাজটাই আমরা আগামীতেও করে যেতে চাই। অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখছিলেন, আমরা অভিমত অনুষ্ঠানে কথা বলছিলাম দুজন সাংবাদিকের সাথে, জনাব নাজমুস সাকিব এবং টিটো রহমান। এবং তারা ৮ বছর এবং ৫ বছর তারা দেশে যেতে পারেন এবং তারা জানতেন না আসলে আদৌ তারা পরবর্তীতে কবে দেশে যেতে পারবেন। ৮ বছর কিংবা ৫ বছর তো দীর্ঘ সময়। কেউ যদি ৮ সেকেন্ড কিংবা 5 সেকেন্ডেরও অনুভূতি থাকে যে তিনি পরবর্তীতে কবে দেশে যাবেন, তিনি তা জানেন না। সুতরাং শুধুমাত্র তারাই অনুভব করবেন তাদের এই যে অ্যাক্টিভিজম এবং জার্নালিজমের যে কষ্ট এবং একই সাথে তারা যে স্যাক্রিফাইস করেছেন তাদের ব্যক্তিগত জীবনে, পেশাগত জীবনে। সেটি শুধুমাত্র তারাই অনুভব করতে পারবেন যারা এই পরিস্থিতিতে ছিলেন। তারপরও তারা অব্যাহত রেখেছেন তাদের সাংবাদিকতা, তারা অব্যাহত রেখেছেন যে স্টেটকে তারা প্রশ্ন করা, স্টেটকে অ্যাকাউন্টেবল করা, এবং তারা দুজনেই তাদের অভিমত দিয়েছেন যে তারা এটি অব্যাহত রাখবেন। দর্শক, আমরা আশা করি আজকের এই অনুষ্ঠান আপনারা উপভোগ করেছেন। দেখা হবে আগামী অনুষ্ঠানে এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।